সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রাণপ্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 789তম পর্বে আপনাকে বরাবর মতো স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ছেলে মোহাম্মদ শামীম হোসেনের জীবনের হৃদয় কাঁপানো চরম শিক্ষণীয় এক বাস্তব জীবনের গল্প। বন্ধুরা, আজকের এই গল্পটা বিশেষ করে ইসলাম ধর্মকে ঘিরে, আমাদের শান্তির ধর্ম ইসলামকে নিয়ে। এই গল্পের প্রসঙ্গে একটা কথা মনে পড়ে যাচ্ছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। বন্ধুগণ, একদিন মুক্ত বাতাসে এক কাক আর কবুতর উড়ে বেড়াচ্ছিল। ঠিক ওই সময় এক হুজুর জাল পাতে পাখি ধরার জন্য। দুর্ভাগ্যবশত কাক আর কবুতর উড়ে যাওয়ার সময় ওই হুজুরের জালে বন্দী হয়ে যায়। বন্দী হয়ে গেলে পরে কাক এবং কবুতর দুজনেই চিৎকার করে কান্না করতেছিল। একটা পর্যায়ে কবুতরের চেয়েও কাক আরও জোরে কাহা 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 করে চিৎকার করে যাচ্ছে। এক পর্যায়ে কবুতর রেগে গিয়ে কাকে বলল যে, হেই কাক, তুই এরকম করে কান্না করছিস কেন? তুই তো হারাম। হুজুর যখন আসবে তখন তো তোকে বের করে ছেড়ে দিবে, আর আমাকে হুজুর ঘরে নিয়ে জবাই করে খাবে, কারণ আমি তো হালাল। তো কান্না যদি করার কথা তাহলে আমি কান্না করব, তুই কেন কান্না করছিস? কাক তখন কবুতরের মুখের দিকে তাকিয়ে বলে, আরে আমি তো ধরা খেয়েছি ওই জায়গায়, কারণ আমরা তো সাধারণ কোনো মানুষের জালে ফাঁসি নেই, আমরা ফেসেছি হুজুরের জালে। আর ওই হুজুর বেটা যে কোন ফতুয়া দিয়ে আমাকে সহ জবাই করে খেয়ে ফেলে তা তো আল্লাহ রাব্বুল আলামিনে ভালো জানে। প্রিয় বন্ধুরা, আমাদের এই পৃথিবীতে আলেমরূপী কিছু জালেম আছে যাদেরকে নিয়ে আল্লাহ আল কোরআনে পর্যন্ত বলেছে তারা কাফিরের চেয়েও, মুনাফিকের চেয়েও আরও বেশি নিকৃষ্ট। এরা কাফিরের চেয়েও নিকৃষ্ট, তারা এতটাই নিকৃষ্ট, তাদেরকে নিয়ে কথা বলতে গেলে অনেক কথা বলা হয়ে যাবে। যাই হোক, আমি এই মুনাফিকদেরকে নিয়ে, ওই কাফিরের চেয়েও নিকৃষ্ট গোষ্ঠীগুলোকে নিয়ে কথা বলতে চাই না। শুধু আপনাকে আজকের এই গল্পটা বলতে চাই, গল্পটা থেকে আপনি এমন কিছু শিখতে পারবেন যেটা আপনার বাস্তব জীবন চলার পথটাকে আরও সহজ করে দেবে। বন্ধুগণ, আমি আশা করবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত রংপুরের ভাই শামীমের জীবনের গল্পটা শুনবেন এবং গল্প শেষে শামীমকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন, এই কারণে যে মানুষটা ঠকে ঠকে দেওয়ালে তার পিঠটা ঠেকে গেছে। আপনাদের একটা কমেন্ট তার জন্য অনেক মূল্যবান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শামীম হোসেন, আমার বাড়ি রংপুর। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার বড় একটা ভাই সহ ছোট একটা বোন। আমরা টোটাল 2 ভাই 1 বোন। আমাদের পরিবারটা রংপুর শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলে গড়া ছোট্ট এক গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ট্রাক ড্রাইভার। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি ডিস্ট্রিক্টের পর ডিস্ট্রিক্ট ট্রাক বোঝাই করে মাল চালিয়ে আমার বাবা খুব কষ্ট করে আমাদের পরিবারটাকে চালাচ্ছে। ছোটোবেলা থেকে আমি আমাদের পরিবারে তেমন কোনো সুখ শান্তি দেখিনি তেমন কোনো অভাব অনটনও বটে। সুখে দুঃখে, দুঃখ কষ্ট যন্ত্রণা এবং একটুখানি ভালোবাসার মাঝে আমার শৈশবের দিনগুলো কাটে। যাই হোক, আমি আমার জীবনের গল্পটা আমার স্কুল জীবন থেকেই শুরু করি। আমি সবেমাত্র ক্লাস 8-এ পড়ি আমাদের গ্রামেরই কোনো একটি স্কুলে। আমি মোটামুটি পড়াশোনার প্রতি যথেষ্ট পরিমাণের মেধাবী একজন ছাত্র ছিলাম। আমি খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতাম এবং আমার আব্বা আম্মা দুজনে আমাকে অনেক ভালোবাসতো। তাদের অনেক স্বপ্ন ছিল যে তারা আমাকে পড়াশোনা করে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। আমার বড় যে ভাইটা আছে, আমার বড় ভাইটা মোটামুটি আমার থেকে অনেক বড়। আমার বড় ভাইয়া আমার বাবার সাথে ট্রাকের হেল্পারি করে। তো আমার বাবার কথা হচ্ছে, যেহেতু আমার বড় ভাইয়া বাবার সাথে ট্রাকের হেল্পারি করতে ঢুকেই গেল, তো পরিবারে আমি আছি আর আমার ছোটো বোনটা আছে। আব্বার টার্গেট হচ্ছে আমাকে আর আমার ছোটো বোনকে অনেক দূর পর্যন্ত পড়াশোনা করাবে। আমরা যাতে অনেক দূর পর্যন্ত পড়াশোনা করতে পারি, এজন্য আমার বাবার যা যা করা দরকার আমার আব্বা সব কিছুই করবে এবং মাও সেই একই নিরীক্ষে হাঁটতেছে। এভাবে সময়গুলো কাটতেছে। ক্লাস 8 থেকে আমি তখন পরীক্ষা দিয়ে ক্লাস 9-এ উঠি। মাসটা ছিল তখন জানুয়ারির 14 তারিখে হঠাৎ করে আমি স্কুলে থাকা অবস্থায় একটা খবর পাই যে আমার আব্বা নাকি ট্রাক অ্যাক্সিডেন্ট করেছে এবং আমার আব্বাকে হসপিটালে ভর্তি করানো হচ্ছে। আব্বার অবস্থা খুবই নাজেহাল, আব্বা মারাও যেতে পারে। এরকম একটা নিউজ যখন পাই, নিউজটা পাওয়ার পরে তখন কান্নায় ভেঙে পড়ি। দৌড়িয়ে তখন বাড়িতে আসি এবং বাড়িতে আসার পরে দেখতে পাই যে একইভাবে সবাই তখন কান্না করছে।
একইভাবে আমার ভাইও কিন্তু বাবার সাথে ট্রাকে ছিল। বাবা এবং ভাইয়ার দুজনের অবস্থায় তখন খুবই খারাপ থাকে। তাদেরকে কোন একটা ডিস্ট্রিক্টের হসপিটালে নাকি ভর্তি করানো হয়েছিল। তারা বাঁচবে কি মরবে তার কোনো গ্যারান্টি নেই। ওই মুহূর্তে আমার মা তখন আমার এক মামাকে নিয়ে তাদেরকে দেখার জন্য হসপিটালে যাবে। আমি তখন যাওয়ার জন্য প্রচণ্ড রকমের কান্নাকাটি করছিলাম যে আমাকে সো নিয়ে যাও, আমিও বাবাকে দেখবো, ভাইয়াকে দেখবো। কিন্তু মা আমাকে বলে যে তুই সবেমাত্র স্কুল থেকে আসছিস, এবং আমার দাদির সময় একটু অসুস্থ ছিল। তো আমার মা বলে যে তুই দাদির সাথে থাক, তো দাদির পাশে তুই বয়, তো দাদিকে দেখ, আমি যাই এবং আমি গিয়ে দেখে আসি তাদের কী অবস্থা। যদি সব কিছু ঠিক থাকে আমি তাদের লাশ নিয়ে, বা তার যদি বেঁচে থাকে তো তাদেরকে নিয়ে আসবো, আর যদি মরে যায় তো লাশ নিয়ে ফিরবো। ওরকম একটা কথা বলে মা তখন মামাকে নিয়ে চলে গেল। বাড়িতে তখন কান্নার টোল পড়ে গেল, সবাই তখন কান্নাকাটি করছে, একইভাবে আমিও কান্নাকাটি করছি। খুবই খারাপ লাগছিল। এক মুহূর্তে আমার দাদি তখন হঠাৎ করে বলে উঠলো, আমি তখন টুপি মাথায় দিয়ে আসছে, যখন এরকম একটা ঘটনা ঘটে গেছে আমি তখন জানি যে এরকম বিপদ হলে আপনার নফল নামাজ পড়তে হয়। আমি সময় টুপিটা মাথায় দিয়েই নফল নামাজের নিয়ত ভেদে নফল নামাজ পড়তেছি। নামাজটা সবেমাত্র শেষ করে আমি যখন দুই পাশে নিয়ত ফেরাচ্ছিলাম, ওই মুহূর্তে আমার দাদি তখন বলে উঠলো যে হে আল্লাহ, আমার বড় নাতি আর আমার সন্তানরা যদি বেঁচে যায়, আল্লাহ আমি তোমাকে ওয়াদা করলাম যে আমার ছোট নাতি শামীমকে আমি একজন দিনদার মুসলিম হিসাবে তোমার রাস্তায় প্রেরণ করাবো। আমি তাকে ইসলামিক পড়াশোনা করাবো, মাদ্রাসা লাইনে পড়াশোনা করাবো, এবং আমি তাকে অনেক বড় মাপের একজন আলেম মানাবো। দিনের খেজমত করার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমি তাকে পৃথিবীতে প্রতিষ্ঠা করব। অন্তত এই কথার জন্য হলেও আল্লাহ তুমি আমার নাতিকে আর আমার সন্তানকে বাঁচিয়ে দাও। দাদির ওই কথাটা আমি তখন স্পষ্ট শুনতেছিলাম। দাদিকে ধরে কান্নাকাটি করতেছিলাম। রাত 2টা পর্যন্ত আমরা সবাই উঠানের মধ্যে বসে থাকি। আমাদের গ্রামের সমস্ত মানুষগুলো তখন একসাথ হয়ে গেল। সবাই একইভাবে উঠানের ভিতরে বসে কান্নাকাটি করতেছে। কান্নার টল পড়ে গেল ভাই পুরো গ্রামে, পুরোটা গ্রাম জুড়ে প্রত্যেকটা মানুষ তখন চিৎকার করে কাঁদতেছিল। সময়টা এইভাবে যখন কাটতে থাকে, একটা পর্যায়ে আমার মা তখন হঠাৎ করে ওখান থেকে খবর পাঠায় যে আমার বাবা এবং আমার ভাইয়া নাকি বেঁচে গেছে। বাবা ভাইয়া বেঁচে গেছে এটা জানতে পারার পরে আমরা তখন অত্যন্ত খুশি হই, এবং ওই মুহূর্তে আমার দাদি আমরা নামাজের বিছানায় পড়ে যাই, আল্লাহর কাছে নামাজ পড়ি, দোয়া করি। সকালে সূর্য ওঠার পরে আমার অসুস্থ বাবা এবং আমার অসুস্থ ভাইকে নিয়ে আমার মা তখন রংপুর মেডিকেলে চলে আসে। আমি তখন আমার দাদিকে নিয়ে আমার বাবা আর ভাইয়ার অসুস্থ শরীর দেখার জন্য রংপুর মেডিকেলে যাই, এবং গেলে পরে ওখানে আমি দেখতে পাই আমার বাবা এবং ভাইয়া দুজনেই খুব কঠিনভাবে ইনজুরি হয়, তারা অনেক বেশি আহত হয়। তাদেরকে দেখি, এবং দেখার পরে দুপুরবেলা আমি তখন হসপিটাল থেকে ফিরে আসি। হসপিটাল থেকে বাড়িতে আসি, তার প্রায় 7 দিন পরে আমার ভাইয়াকে আর আমার বাবাকে আপনার রংপুর মেডিকেল থেকে তখন গ্রামে নিয়ে আসে। তো গ্রামে আনার পরে তারা তখন গ্রামে আসে। ওই মুহূর্তে তারা হসপিটাল থেকে আসার প্রায় সপ্তাহখানিক পরে আমার দাদি একদিন সবাইকে নিয়ে উঠানের মধ্যে বসলো। আমার দাদিকে কিন্তু আবার আমাদের আমরা যারা আমি আছি, বড় ভাইয়া, আব্বা সবাই আমার দাদির এক কথায় আমার দাদি যেটা বলবে আমাদের পরিবারে সেটাই হবে। আমার দাদির কথা সবাই অনেক বিশ্বাস করবে, দাদিকে সবাই অনেক ভালোবাসে। সেই নিরিখে দাদি তখন বলে উঠলো যে যখন শামীমের বড় ভাই আর আমার ছেলে যখন অসুস্থ হয়ে পড়েছিল, শামীমের বাবা অসুস্থ হয়ে পড়েছিল, ওই মুহূর্তে আমি আল্লাহ তাআলার কাছে হাত তুলে ওয়াদা করেছিলাম যে শামীমকে আমি মাদ্রাসা লাইনে পড়াশোনা করাবো, তাকে আমি দিনের পথে নিয়ে যাব, ইসলামের পথে নিয়ে যাব, মাদ্রাসা লাইনে পড়াশোনা করাবো। তো যেহেতু আমি আল্লাহ তাআলার কাছে ওয়াদাবদ্ধ হয়েছি, আমি যেহেতু আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছি, তো তাকে আমার মাদ্রাসা লাইনে পড়াইতে হবে। আমাকে বললো, শামীম তুমি স্কুল থেকে চলে আসো, স্কুল লাইনে পড়াশোনা বন্ধ করো, এবং স্কুল লাইনে পড়াশোনা বন্ধ করে তুমি মাদ্রাসা লাইনে পড়তে শুরু করো। দাদির কথা শোনার পরে আমি তখন একটু বিব্রত হয়ে গেলাম, এটা কীভাবে সম্ভব? আমি মাদ্রাসা লাইনে পড়াশোনা করতেছি, মাদ্রাসায় পড়তেছি, এবং ক্লাস 9-এ আমি তখন রেজিস্ট্রেশনও করে ফেলি এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য। তো রেজিস্ট্রেশনও করে ফেলি, এসএসসি পরীক্ষা দিব। ওই মুহূর্তে আমি মাদ্রাসা থেকে স্কুল থেকে কীভাবে মাদ্রাসার লাইনে যাব? কারণ মাদ্রাসার লাইনে গেলে কিন্তু স্কুলের পড়াশোনা এবং মাদ্রাসার পড়াশোনার মাঝে মোটামুটি অনেকটাই ফারাক আছে, পার্থক্য আছে। তো আমি তখন ভাবলাম যে কী করা যায়। আমি দাদিকে বললাম যে দাদি, আমি তো স্কুলে পড়াশোনা করি এবং আমার মেধা অনেক ভালো, স্কুলের শিক্ষকরা আমাকে অনেক পছন্দ করে, সবাই আমাকে ভালোবাসে, এবং সবাই বলে যে আমি যদি স্কুল লাইনে পড়াশোনা করি তাহলে আমি মোটামুটি খুব ভালো রেজাল্টে পাস করতে পারবো, এবং আমি একটা সময় ভালো হব, ভালো একটা চাকরি পাবো। তো যদি আমি এখন মাদ্রাসায় চলে যাই তাহলে তোমার পড়াশোনা অনেক সমস্যা হয়ে যাবে, কারণ মাদ্রাসায় অনেকগুলো সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলো আমি মোটেই পড়িনি। দাদি তখন
আমাকে বলে উঠলো যে তোর কারণে, শুধু আমি ওই নিয়ত করার কারণে আল্লাহ তাআলা তোর বড় ভাইয়াকে আর তোর বাবাকে ফিরিয়ে দিয়েছে। সুতরাং আমার কথার মূল্য তোকে দিতে হবে, তোকে অবশ্যই মাদ্রাসা লাইনে যেতে হবে এবং মাদ্রাসা লাইনে তোকে পড়াশোনা করতে হবে। দাদির মুখে এই কথা শোনার পরে আমি তখন খুব অবাক হয়ে দাদির দিকে তাকিয়ে থেকে বলি, দাদি এই তোমার কেমন কথা, এ তোমার কেমন সিদ্ধান্ত? দাদি আমাকে বলো, আমি যেটা করতে বলেছি তোকে সেটাই করতে হবে, তোকে মাদ্রাসা লাইনে পড়াশোনা করতে হবে। একইভাবে পরিবারের প্রত্যেকটা মানুষ তখন তাদের সাপোর্টে গিয়ে আমাকে বলতে শুরু করলো যে তুই স্কুল ছেড়ে দে এবং স্কুলে পড়াশোনা করার দরকার নাই, তুই মাদ্রাসা লাইনে চলে আয় এবং তোকে মাদ্রাসা লাইনেই পড়াশোনা করতে হবে। আমি তখন বুঝতে পারতেছিলাম না যে আমি কি করব, কেন পরিবারের মানুষগুলো আমাকে এভাবে চাপ দিয়ে যাচ্ছিল। কয়েকদিন কেটে যাওয়ার পরে একইভাবে তাদের কথা মতো, পরিবারের মানুষগুলোর কথা মতো আমাকে তখন আমার স্কুলের জীবন শেষ করে মাদ্রাসার জীবনে যেতে হয়। আমাকে মাদ্রাসা লাইনে পড়াশোনা করতে শুরু হয়। তো আমি আসলে মাদ্রাসা লাইনে যাওয়ার পরে খুব বিব্রত হয়ে যাই। মানে আমি দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক ভালো ছিলাম, যার জন্য হুজুর আমাকে দেখে বলতো যে এই ছেলেটা যদি বড় মাপের একজন মাওলানা হয়, স্টেজে বসে যদি ওয়াজ করে, তাহলে অনেক মানুষ তার দিকে ফোকাস দিবে, কারণ সে দেখতে অনেক সুন্দর। আমি দেখতে অনেক বেশি ফর্সা ছিলাম এবং লম্বা ছিলাম। তো যার জন্য সবাই আমাকে অনেক পছন্দ করলো। কিন্তু ভাই, শুধুমাত্র পছন্দ করলে তো হবে না। আমি যেহেতু স্কুল থেকে মাদ্রাসা লাইনে গিয়েছি, সো মাদ্রাসায় পড়াশোনার অনেক চাপ, আমি তো আসলে সেই চাপ নিতে পারি না। যেমন ওদের আরবি একটা সাবজেক্ট আছে, মানে আরবি ওই বিষয়টা আমি তখন বুঝিই না, কারণ আমি আসলে কোরআনও ঠিকমতো রিডিং পড়তে পারি না। আমি ছোটোবেলায় কোরআনও পড়ি নাই খুব বেশি একটা। তো সেই জায়গা থেকে এখন আমি হঠাৎ করে ক্লাস 9-এ এসে মাদ্রাসায় ভর্তি হইলাম। তো এখন আমি মাদ্রাসা দেখে কীভাবে কী করব, মানে আমার মাথায় কোনো কিছুই খেলতেছিল না। আমি খুবই টেনশনে পড়ে যাই। টেনশনে পড়ে গিয়ে পরে আমি আমার বাবার কাছে এসে খুব কান্নাকাটি করে বাবাকে একদিন বলি যে বাবা, আমি পড়াশোনা করব না, তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও, আমি তোমার সাথে ট্রাক চালানো শিখবো, আমি ট্রাকের ড্রাইভার হব, আমি পড়াশোনা করব না। কারণ আমার কাছে পড়াশোনা করতে এত কষ্ট হচ্ছিলো, বিশেষ করে আরবি সাবজেক্টটা। মানে আরবি সাবজেক্টটা আমি কোনোভাবেই নিতে পারতেছিলাম না, কোনোভাবেই পারতেছিলাম না। এই সাবজেক্টটা আমার কাছে খুব কঠিন হয়ে যাচ্ছিলো। পরে আমাদের রুহুল হুজুর বলতে, মানে রুহুল আমিন বলে হুজুরের নাম, তো রুহুল হুজুর বলে আমরা ডাকি। ওই রুহুল হুজুরের কাছে একদিন কী করলো, আমার দাদি আমাকে নিয়ে গেল একেবারে সকালবেলা ভোরে রুহুল হুজুরের কাছে নিয়ে গেলে পরে রুহুল হুজুরের সাথে আমার দাদি কথা বললো। তো রুহুল হুজুরকে আমি তখন বললাম যে হুজুর, এই ঘটনা, আমি তো আসলে মানে খুব বেশি পড়াশোনা করতেও পারি না, আর আরবি সাবজেক্ট আমি মোটামুটি বুঝি না। রুহুল হুজুর কিন্তু আরবিরই টিচার ছিল। তো তিনি তখন বলে, ঠিক আছে, আজকে সকালে মাদ্রাসায় এসে তুমি আমার সাথে দেখা করে আমি তোমার সাথে কথা বলবো। তো হুজুরের গ্রাম কিন্তু মোটামুটি অনেক দূরে ছিল। আমি আর দাদি অনেক ভোরে হেঁটে যাই। তো আবার যখন বাড়ি ফিরার পরে মানে অনেক টাইম হয়ে যায়, মাদ্রাসার লেট হয়ে যায়। আমি লেট করে ওই দিন মাদ্রাসায় যাই। গেলে পরে ক্লাসে ঢুকে আমি তখন প্রথম ক্লাসটা করে একটু গ্যাপ হয় না, ওই গ্যাপে আমি তখন মাদ্রাসার যেই অফিস আছে, অফিস কক্ষে গিয়ে আমি রুহুল হুজুরের সাথে দেখা করলে হুজুর আমাকে তখন চিনতে পারে। আমাকে তখন বলতেছে, আচ্ছা তুই একটা কাজ কর, তুই বয়, আমি মানে আসতেছি। কথা বলে হুজুর তখন আমাকে অফিসে বসালো, গিয়ে মেয়েদের কক্ষে গেল। ওই সময় কিন্তু মেয়েদের কক্ষ এবং ছেলেদের কক্ষ কিন্তু আলাদা, মানে এক রুমে কিন্তু পড়াইতো না, ছেলেরা এক রুমে, মেয়েরা আরেক রুমে। মেয়েদের কক্ষ থেকে তিনি তখন জান্নাতুল ফেরদৌসী নামে এক মেয়েকে উনি তখন নিয়ে আসলো ওখান থেকে। মেয়েটাকে এনে উনি বললো যে, মেয়েটাকে এনে বলতেছে যে দেখ, ও তোর ক্লাসেই পড়ে, তোর এই ক্লাসমেট, ও তো ছেলে এবং তুই হচ্ছিস মেয়ে, ছেলের শাখায় তুই মেয়ের শাখা। ওর নাম হচ্ছে শামীম, ও আগে স্কুলে পড়াশোনা করতো, ক্লাস 9-এ এসে মাদ্রাসায় ভর্তি হয়। এখন তুই তার একটু আরবি লাইনটাকে একটু শিখিয়ে দিবি এবং তুই তাকে একটু আরবি পড়াবি, তুই তো আরবি অনেক ভালো পারিস, তুই তাকে একটু পড়াবি। এটা হচ্ছে রুহুল হুজুর ওই জান্নাতকে বলার পরে জান্নাত তখন আমাকে বলে, আচ্ছা ঠিক আছে, তো ক্লাস শেষ হইলে, মানে আমার তো 4টা বাজে ছুটি হয়ে যেত, তো বলে 4টা বাজে ক্লাস শেষ হইলে আপনি থাকেন, আমি আপনার রুমে যাব, মানে আপনার ক্লাস কক্ষে যাব, গিয়ে আমি আপনাকে আধা ঘন্টা 40 মিনিটের মতো আরবি পড়াবো। এই কথাটা বললো পরে ওই দিন থেকেই তখন ক্লাস শেষ হওয়ার পরে এই মেয়েটা, মানে জান্নাতুল, তখন আমার ওই মানে ছেলেদের কক্ষে যায়, গেলে পরে আমাকে ওখানে তো আরবি পড়ায়। মেয়েটার দিক তো অনেক সুন্দর ছিল, অনেকই সুন্দরী ছিল। তো গিয়ে আমাকে আরবি পড়ায়, আমি আরবি পড়ি। আলহামদুলিল্লাহ, মোটামুটি এরকম করে পড়াইতে 1 দিন 2 দিন 3 দিন করে প্রায় সে আমাকে 3 মাসের মতো টানা আরবি পড়ায়। এবং 3 মাস আরবি পড়লে আমি তখন মোটামুটি আরবিটা অনেকটা আয়ত্তে নিয়ে আসতে পারি। মানে আমার আরবি নিয়ে যে একটা চিন্তাভাবনা ছিল, যে টেনশনটা ছিল, এটা আস্তে আস্তে দূর হয়ে গেল। আমি তখন মোটামুটি আরবি সাবজেক্টটাও খুব ভালো বুঝি, অন্য সাবজেক্টগুলোর মতো আমি তখন আরবি সাবজেক্টটাও খুব ভালোভাবে পড়তে পারতেছি। আলহামদুলিল্লাহ, আমার কোনো প্রবলেম নাই, খুব ভালোভাবেই তখন সময়গুলো কাটতে থাকে। এভাবে আরবি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেছি, আস্তে আস্তে পড়তেছি। এরকম করতে করতে একটা সময় আমি তখন ক্লাস 9 থেকে ক্লাস 10-এ উঠে যাই, মানে 1 বছর পরে সবেমাত্র ক্লাস 10-এ উঠি। এবং ক্লাস 10-এ ওঠার পরে সামনে হচ্ছে আলেম পরীক্ষা এবং আলেম পরীক্ষার জন্য প্রস্তুতি।
তো সবাই তখন পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত। একইভাবে তখন আমি জান্নাতকে বললাম যে, জান্নাত, আমি তো আরবিটা বুঝি না, এবং তোমার যদি মাস শেষে টাকা লাগে আমি তোমাকে মাস শেষে টাকাও দিব। আমরা এক ক্লাসে পড়ি, তাতে কী হয়েছে? কিন্তু তুমি তো আরবি সাবজেক্ট অনেক ভালো বুঝো, তো তুমি যদি আমাকে আরবিটা একটু পড়াইতা তাহলে আমার জন্য খুব ভালো হইতো। তো তুমি যদি আমাদের বাড়িতে আসো রাতের বেলায় বা সন্ধ্যার সময়, আমি তোমাকে মাস শেষে কিছু টাকা দিব। সেই টাকার বিনিময় হলো তুমি আমাকে একটু আরবিটা পড়াও। এটা তাকে বললাম। পরে ও তখন বল, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি আসবো। এই কথা আমাকে বললো। বলে এর পরের দিন থেকে ও তখন আমাদের বাড়িতে আসতো, মানে সকালবেলা, একদম সকালবেলা ভোরে আমাদের বাড়িতে আসতো। আসলে পর আমাকে তখন ও আরবি পড়াইতো। এই বিষয়টা যদিও আমার পরিবার খুব হাসি, মানে আমার বড় ভাইয়া, মানে সবাই অনেক হাসতো যে মেয়েটা তো আমারই ক্লাসে পড়ে, এমন না তো সে আমার বড় বা আমার থেকে 1 বছর বড়, এমন কিন্তু না, আমরা একই ক্লাসে পড়ি। তো যেহেতু একই ক্লাসে পড়ি সেক্ষেত্রে সে আমাকে এসে আমার মানে আরবি পড়ায়। বিষয়টা তখন সবার কাছে একটু হাস্যকরে মনে হচ্ছিল। যাই হোক, এরকমভাবে মাস দেড়েকের মতো কাটে। মাস দেড়েক কাটার পরে ও যে আসতো না, তখন শীতকাল ছিল আর কি, শীতের সকালবেলা আসতো, একেবারে কাঁপা কাঁপা শীতে চাদর মুখে দিয়ে মাস্ক পরে খুবই সুন্দর করে সাজুগুজু করে ও তখন পড়াইতে আসতো। ও অনেক লম্বা ছিল এবং মানে হ্যাংলা ছিল, অতটা মোটা ছিল না, অনেক লম্বা, স্বাস্থ্য ছিল একদম পাতলা এবং দেখতে খুবই সুন্দরী ছিল, একদম সাদা ছিল, কিউট সুন্দরী। তো সে আসার পরে দেন সে আমাকে পড়াইতো। তো আমার ওই তার প্রতি একটা ভালো লাগা কাজ করতে শুরু করে। মানে আমি তো, আমাকে যেহেতু সে পড়ায় এবং আমি যেহেতু আরবি সাবজেক্টটাতে দুর্বল, তো আমি তো ধরেই তাকে আর কোনো কিছু বলতে পারি না যে আমি তাকে পছন্দ করি বা তার সাথে কোনো রিলেশনে যেতে চাই। এই বিষয়গুলো তো আমি তাকে বলতে পারি না। আমি জাস্ট শুধুমাত্র চুপচাপ তার দিকে তাকিয়ে থাকি এবং এই যে ভালো লাগার বিষয়টা তখন আমার মাঝে কাজ করে। এমন করে প্রায় কিছুদিন কেটে যাওয়ার পরে একদিন আমি আমার দাদিকে দুষ্টামি করে বললাম যে, দাদি, তোমার আমি একটা কথা বলি, তুমি যদি কিছু না মনে করো এবং কথাটা যদি তুমি ভালোভাবে নাও। দাদি আমার বলে, ঠিক আছে বল না, কী এমন কথা? আমি বললাম, দাদি, আমার যে পড়াইতে আসে জান্নাত নামের একটা মেয়ে, যাকে রুহুল হুজুর ঠিক করে দিয়েছিল, এই মেয়েটাকে আমার খুব ভালো লাগে। তো বড় ভাই যদি বিয়ে না করতো তাহলে আমি এই মেয়েটাকে বিয়ে করে ফেলতাম। মানে এটা আমি দাদির সাথে জাস্ট দুষ্টামি করে বলি। এরকম নয় যে আমি দাদিকে খুব সিরিয়াসলি ব্যাপারটা বলি, যেরকম না, জাস্ট দুষ্টামি করে বলেছে, দাদি, যদি বড় ভাই বিয়ে না করতো, মানে বড় ভাই যদি বিয়ে করে ফেলতো তাহলে আমি মেয়েটাকে বিয়ে করতাম, জান্নাতকে বিয়ে করতাম। মানে আমার তো এখন সিরিয়াল নাই, যেহেতু আমার বড় ভাই আছে। তো দাদি তখন কথাটা খুব দুষ্টমি করেই নেয় আর কি, ওভাবেও নেয় না, খুব দুষ্টমি করে নেয়। তার 3-4 দিন পরে আমার মাদ্রাসার হুজুর দেখে দাদি একদিন দাওয়াত দেয়। আমার দাদিও 5 ওয়াক্ত নামাজ পড়তো, দিনের পথে চলতো, মোটামুটি খুব ভালো একজন মহিলা ছিল। তাই দাদি তখন আমাকে বললো যে, একটা কাজ কর, তোর মাদ্রাসার হুজুরগুলোকে একদিন দাওয়াত দে, আমাদের বাড়িতে এসে 2টা ডাল ভাত খাবে। তো দাদির কথা মতো আমি তখন আমার মাদ্রাসার হুজুরদেরকে ইনভাইট করে আমাদের বাসায়, তারপর আমাদের বাড়িতে আসেন, আমার দাদি হচ্ছে আপনাদেরকে খাওয়াবে, মানে রান্নাবান্না করবে, খাওয়াবে, ওরকম করে তাদেরকে দাওয়াত দিই। তো পরের দিন তারা হচ্ছে মাদ্রাসায় শেষ করে বিকেলবেলা সবাই আসে। তো আসলে পরে আমার দাদি তখন তাদেরকে খাওয়া দাওয়া করে, নাস্তা ভাত সব কিছু খাওয়ায়। তো দাদি খাওয়া দাওয়া করানোর পরে কী জানি রুহুল হুজুরকে ভিতরের দিকে নিয়ে কী জানি বলে। এখন কী বলো এটা তার আমি জানি না, মানে আমি কোনো কিছু জানি না। তো না জানার পর রুহুল হুজুরে তখন হাসতে হাসতে বেরিয়ে চলে যায়। সবাই তখন মোটামুটি মানে চলে যায়। আমি তখন দাদিকে জিজ্ঞেস করি যে, দাদি, তুমি রুহুল হুজুরকে কি বলছিলা? এমন কিছু কি বলছিলা যেটার কারণে মাদ্রাসায় গেলে হুজুর আমাকে বকবে বা কোনো কথা বলবে? দাদি আমাকে বলে, না, আমি এরকম কোনো কথাই বলি নাই, যেটা মানে হুজুর তোকে মাদ্রাসায় গিয়ে বলতে পারে বা তোকে বকবে, এরকম কিছুই না। তাই আমি বললাম, তো এরকম কিছু যদি না হবে তাহলে গোপনে বলছিলা কেন? তুমি তো সবার সামনেই বলতে পারতা, কেন গোপন কক্ষে হুজুরকে ডেকে নিয়ে তোমাকে কথাটা বলতে হবে? দাদি তখন খুব হাসাহাসি করে, মানে আমাকে কোনো কিছু বলে না, শুধু বলে, আমি যা বলছি এটা তুই সময় হলে জানতে পারবি। তো সময় হলে আমি কী জানতে পারবো সেটা আমি তখন বুঝি না। যাই হোক, দাদির কথা মতোই তখন এভাবেই পড়ে আছে। দেন হুজুরও চলে গেল, দাদি তখন চুপ করে আছে। পরের দিন সকালবেলা জান্নাত আমাকে পড়াইতে আসে। পড়ানো শেষ হলে পরে আমি আর জান্নাত একসাথে তখন মাদ্রাসার দিকে যাই। আমি সাইকেল নিয়ে যাই এবং জান্নাত আমার সাইকেলের পিছনে বসে। তো মাদ্রাসায় গেলে পরে ওই দিন বিকেলবেলা, মানে মাদ্রাসায় শেষ হওয়ার পরে বিকেলবেলা জান্নাত আমাকে তখন ডাকে, মানে আমাদের মাদ্রাসার ওখানে ডাকে আমাকে বলতেছে যে, শামীম, আমাকেও তুমি করে বলতো যে তোমাকে একটা প্রশ্ন করব, তুমি সঠিক উত্তর দিবা, কোনো মিথ্যা কথা বলবা না, মনে রাখবেন। তখন কিন্তু আমি সবেমাত্র ক্লাস 10-এ পড়ি। তো আমি বললাম যে, আচ্ছা ঠিক আছে, আমি কাউকে কোনো কিছু বলবো না এবং কোনো কিছুই বলার প্রয়োজন নাই। তুমি আমাকে কি বলতে চাও? যেহেতু তুমি আমাকে পড়াও, প্রাইভেট পড়াও, তো তুমি তো আমার টিচারই, সো আমি কারো কাছে বলবো না, তুমি আমার কাছে বলো কী হয়েছে। পরেও আমাকে বলে যে, তুমি কি আমাকে পছন্দ করো? ডিরেক্টলি এটা যখন বলে, মানে একটা মানুষ আসে না যে আরেকটা মানুষকে ভালোবাসলে ভালোবাসার দৃষ্টিতে কিছু কথা বলা, যেটা মন থেকে আসে, একটু নরম কণ্ঠে, সফট কণ্ঠে, এরকম কিছু। বাট আমি এরকম কোনো কিছু হচ্ছে শামীমার মানে জান্নাতের মাঝে পেলাম না। জান্নাত মোটামুটি খুবই হার্ড হয়ে আমাকে এই কথাটা জিজ্ঞেস করলো। তো যখন আমাকে এভাবে কথাটা জিজ্ঞেস করলো, আমি তখন একেবারে চুপ হয়ে গেছি, মানে কিচ্ছু বলি না। অনেকক্ষণ চুপ থাকলাম, থাকার পরে আমি বললাম যে, আসলে মেইন বিষয়টা হচ্ছে কি,
যে আমি দুষ্টমি করে আমার দাদিকে একটা কথা বলছিলাম, এখন দাদি কি তোমাকে বিষয়টা জানাই দিছে? ও তখন আমাকে বলে, কেউ কাউকে ভালোবাসলে এটা তো কোনো অপরাধ না, এটা তো কোনো অন্যায় না। একটা মানুষ আরেকটা মানুষকে ভালোবাসতেই পারে, একটা মানুষ আরেকটা মানুষের ভালো লাগতেই পারে। তো এটাতে তো কোনো অপরাধ নেই। তুমি যদি আমাকে পছন্দ করো এবং আমাকে যদি তুমি বিয়ে করতে চাও, তুমি আমাকে ভালোবাসো, এটা তুমি আমাকে বললে আমি তো কোনো কিছু মনে করব না। তো কেন তুমি দাদির এক্সকিউজ দেখাচ্ছ, এটা বলতেছো ওইটা বলতেছো? এত মানুষের মানে এত মানুষকে কেন তুমি এই কথার মধ্যে টানতেছো? আমি তখন বললাম যে জান্নাত, দেখো আসলে তুমি আমার কথায় রাগ করো না, বা তুমি আমার কথায় কষ্টও পাইও না। আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য, রাগ করার জন্য কিন্তু কোনো কথা বলি নাই। আসলে আমার দাদি কথাটা বলছে কিনা জানি না, তো আমার আসলে সত্যি তোমাকে ভালো লাগে এবং আমি তোমার সাথে রিলেশনে যেতে চাই, এটা ডিরেক্টলি বলি। বলার পরে জান্নাত আমাকে বলে, তুমি আমাকে বিয়ে করতে পারবা? এভাবে আমি তখন বললাম, কেন পারবো না? তুমি যদি বলো তো আমি তোমাকে আজকেই বিয়ে করতে পারবো। ও তখন একটা মুচকে এসে বলে, তাই তো? আমি বললাম হ্যাঁ। তো আমি জানি না কেন বলা মাত্রই জান্নাত এত ইজিতে আমার সাথে সম্পর্ক করতে রাজি হয়ে গেল। যদিও জান্নাত দেখতে অনেক সুন্দরী ছিল, চাইলে আমার মাদ্রাসার যেই কোনো ছেলেকে জান্নাত বিয়ে করতে পারতো এবং যেই কোনো ছেলের সাথে জান্নাত সম্পর্ক তৈরি করতে পারতো, কিন্তু কোনো ছেলেকে বিয়ে না করে, কোনো ছেলেকে ভালো না বেসে জান্নাত কেন একান্তই আমাকে ভালোবাসলো এবং আমার সাথে এতটা তেলে মিশে খুব সুন্দর করে সম্পর্ক করলো, এই বিষয়টা ভাই আমার মাথায় তখন আসতেছিল না। যাই হোক, জান্নাত যেহেতু আমাকে ভালোবাসে, আমিও তখন তাকে ভালোবাসি। মাদ্রাসার ভালোবাসাবাসি তো এইটা একটু গোপনে রাখতে হয়, এটা মোটামুটি কাউকে বলা যায় না। এরকম করে 3-4 দিন কাটার পরে একদিন সকালবেলা জান্নাত আমাকে পড়াইতে আসে। ওই সময় আমার আব্বা আম্মু কোথায় জানি গেছিল, মানে বাড়িতেই ছিল না, কেউ ছিল না। আমার ছোটো বোনটা এবং আমার বড় ভাইয়া তো বাড়িতেই থাকে না। তো এই শীতকাল তখন কেটে গেছে, মোটামুটি গরমের আবেশ আসতেছে। তো আমার দাদি তখন কই জানি চলে গেছে, দাদা ভাই ঘরের ভিতরে আছে। ঘরটা তখন মোটামুটি অনেক অংশে মানে খালি। জান্নাত এসে আমাকে বলতেছে, আমি একটা ড্রেস পরছি, ও তো বোরকা পরতো সবসময়, তো মানে উপরে হচ্ছে মানে বোরকা পরতো, এরকম হয়েছে। আমাকে বলতেছে যে আমি একটা ড্রেস পরছি, তুমি কি দেখবা? এমন করে আমাকে বলে। তো আমি তখন বললাম যে তুমি কি এমন ড্রেস পরছো, আমাকে দেখানোর জন্য পাগল হইছো? তো বলে, তুমি কি দেখবা? আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি দেখবো। তো বলে, তাহলে দরজাটা বন্ধ করো, তো জানালাটা বন্ধ করো, এবং ঘরে যদি বাতি থাকে তাহলে বাতি দাও, আমাকে এটা বলতেছে। আমি তখন ওর কথা মতো গিয়ে জানালাটা বন্ধ করলাম, দরজাটাও বন্ধ করলাম, দরজা জানালা বন্ধ করে ঘরে বাতিটা দিলাম। দেওয়া মাত্রই ও তখন করলো কি, ওর ওই বোরকাটা খুলে ফেললো, মানে উপর দিকে টান দিয়ে বোরকা খুলে ফেললো। এবং বোরকা খুলে ফেলার পর আমি দেখলাম যে ও একটা শর্ট প্যান্ট এবং একটা গেঞ্জি পরে আছে, যেটাকে টি শার্ট বলে। এবং ও তো দেখতে একেবারে সিনেমার নায়িকাদের মতো, খুবই হ্যাংলা এবং খুবই সুন্দরী। তো যার জন্য এইরকম ড্রেসে তাকে দেখার পর আমি জাস্ট পাগল হয়ে গেছিলাম। মানে আমি তো একটা পুরুষ মানুষ, আমার ভিতরে ওই ধরনের ফিলিংস আসতেই পারে। এবং যেহেতু আমি তার সাথে রিলেশনে আছি, এবং একইভাবে ও তখন আমাকে জড়াই ধরে। এবং যখন আমাকে ও জড়াই ধরার পরেই আমাদের ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক, আমরা মাদ্রাসায় পড়াশোনা করতাম, আমাদের মাঝে শারীরিক সম্পর্কটা হয়ে যায়। যেহেতু বাসা পুরোই খালি ছিল, কেউ ছিল না, শারীরিক সম্পর্কটা হয়ে যায়। এবং এইভাবে 2-3 দিন পর পরে ওর সাথে আমার এই সম্পর্কটা হতো, আমার বাসায় আসলে পরে এই ধরনের সম্পর্কটা হতো। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে তখন আমাদের আলিম পরীক্ষা চলে আসে, মানে আলিম পরীক্ষা দিব। তো আলিম পরীক্ষার 2 থেকে 3 দিন আগে হঠাৎ করে ও আমাকে একদিন বলতেছে যে, শামীম, সর্বনাশ হয়ে গেছে, আমি একটা বিপদে পড়ে গেছি, আমি এখন কি করব? এটা আলিম পরীক্ষার আগে। আমি তখন বললাম যে, কি হয়েছে, কি এমন বিপদে পড়ছে আমাকে বলো। আমাকে বলে, আমি তো বাচ্চা কনসেপ্ট করেছি, আমার পেটে বেবি আসছে তোমার। তো আমি বললাম যে, একটা মেয়ের পেটে বাচ্চা আসলে সে কি আগ থেকে বুঝে না? তো তুমি কি এটা আগে বুঝতে পারো না? ও বলে, আমি তো বুঝতে পারি নাই, কিন্তু আমার পেটে তো এখন বাবু চলে আসছে, এখন আমি কি করব? তো আমি তখন বললাম যে, মানে আমি এখন কি করতে পারি? ও আমাকে বলে, তুমি আমাকে বিয়ে করো। আমি বাচ্চার পরিচয় কিভাবে দিব? বাচ্চা যদি দুনিয়াতে আসে, আমি কে, মানে বাচ্চার বাবার পরিচয়টা কিভাবে দিব? আর তুমি আমাকে বিয়ে করো। আমি তখন বললাম যে, তুমি এটা কি বলতেছো? এখন হঠাৎ করে আমাকে বিয়ের কথা বলতেছো, এবং বিয়ে কি মুখের কথা বললে আমি করে ফেলতে পারবো? এটা তুমি কোন ধরনের কথা বলতেছো? ও তখন একটু মোটামুটি রেগে যায়, রেগে গিয়ে আমাকে বলে, মানি তুমি আমাকে বিয়ে করতে চাও না? আমাকে বিয়ে করতে তোমার কোনো সমস্যা আছে? তাহলে কি তুমি আমার সাথে মিথ্যা ভালোবাসার অভিনয় করছো? আমার সাথে এইটা করছো, ওইটা করছো, মানে মোটামুটি খুব খারাপ ভাষা আমার সাথে কথা বলে। আমি তখন বললাম যে, জান্নাত, তুমি এতটা রাগ করার কোনো কিছুই নেই। আসলে আমি তোমাকে এরকমভাবে ইন্ডিকেট করে তোমাকে খারাপ কথা, মানে খারাপ কোনো কিছু মিন করে আমি তোমাকে কথাটা বলি নাই। আসলে কি জানো জান্নাত, আমি জাস্ট তোমাকে এইটা বলতে চাচ্ছিলাম যে, ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করব, বিয়ে নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই মুহূর্তে তো আমি খুবই ছোট, মাত্র ক্লাস 10-এ পড়ি, এবং মানে আলিম পরীক্ষা দিব। তো আমার কাছে তো খুব বেশি টাকা পয়সাও নাই, আর আমি কোনো চাকরি বাকরিও করি না। আর আমি তোমাকে আসলে বিয়ে করলে খাওয়াবোটা কি? আমাকে এটা বলো। আমাকে বলতেছে, কি বলো, তোমার বড় ভাই ইনকাম করে এবং তুমিও, বাবা ইনকাম করে, তারা দুজনকে আমাকে খাওয়াইতে পারবে না? তারা দুজনকে আমাকে ভরণ পোষণ দিতে পারবে না? আমি তখন বললাম যে, দেখো, তারা দুজনও কীভাবে দিবে, আমার বড় ভাই এখনও বিয়ে করে নাই,
বড় ভাই এই মুহূর্ত পর্যন্ত বিয়ে করে নাই, এবং বড় ভাই যদি এখন জানতে পারে যে আমি বিয়ে করে ফেলছি, বড় ভাই তো মনে খুব কষ্ট পাবে। ও তখন আমাকে বলে, তার মানে কি তুমি আমার পেটে যে বাচ্চা, সে বাচ্চার পরিচয় দিবা না? আমি বললাম যে দেখো, আমি তো বাচ্চার পরিচয় দেওয়ার জন্য রাজি আছি, কিন্তু তুমি এখন বেবিটাকে নষ্ট করে ফেলো, এবং বেবিটাকে যদি তুমি এখন নষ্ট করে ফেলো, এরপরে আমি যেভাবেই পারি তোমাকে পরে বিয়ে করব। কিন্তু ভাই আমি তাকে যখনই বেবি নষ্ট করার কথাটা বললাম, ও তখনই প্রচণ্ড রকমের রেগে গেল, মানে চোখ টোক সব লাল করে ফেললো, আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতেও তাকালো। আমাকে বলে, তুমি কি বললা? তুমি লম্পট আমাকে কি বললা? বেবি নষ্ট করে ফেলার জন্য আমি আমার বাবু নষ্ট করব? মানে ও যে ভাই তখন কি বলতেছে, মানে কি ধরনের ব্যবহার আমার সাথে করতেছে, আমি আসলে এটা আর বলে বোঝাতে পারবো না। খুবই খারাপ, মানে খুবই খারাপ ব্যবহার করতেছে। আমি তখন বললাম যে জান্নাত, তুমি আমার সাথে এরকম খারাপ ব্যবহারটা কেন করতেছো? আমার সাথে এরকম রুড বিহেভ, এরকম খারাপ ব্যবহার করার তো কোনো মানে যুক্তি নেই, কোনো কারণ নাই। ও আমাকে বলে, তুই কোন সাহস আমারে বললি বাচ্চা নষ্ট করার জন্য? বাচ্চা নষ্ট করার কথা তুই মুখ থেকে বের করলি কেন? আমি কি তোর মতো লম্পট? আমি কি তোর মতো জানোয়ার যে আমি বেবি নষ্ট করব? আমি কেন আমার বেবি নষ্ট করব? মানে তার দিকে, তার মুখের দিকে আর তাকানো যাচ্ছে না। একইভাবে ও প্রচণ্ড রকমের আমার উপরে খেপে যায়, প্রচণ্ড রকমের খেপে গিয়ে ওর মুখ থেকে যা আসতেছে, অকথ্য ভাষায় গালাগালি দেওয়া থেকে শুরু করে, খারাপ ব্যবহার করা থেকে শুরু করে যা পারতেছে ও আমাকে তাই বলতেছে। আমি তখন চুপচাপ ওর কথাগুলো শুনে যাচ্ছি, সহ্য করে যাচ্ছি, এবং তাকে বোঝানোর জন্য ট্রাই করতেছে, বাট ও কোনো কিছুই বুঝতে রাজি নেই। গালাগালি করতেছে, খারাপ ব্যবহার করতেছে, উচ্চ সুরে কথা বলতেছে, মানে তার যা যা করা দরকার আর কি সে আমার সাথে কন্টিনিউসলি তাই করে যাচ্ছে। না পারলাম বুঝাইতে, না পারলাম শোনাইতে, এবং যতটুকু অত্যাচারিত হওয়া দরকার তার কাছে একইভাবে অত্যাচারিত হলাম, এবং সমস্ত জ্বালাগুলো নিজের বুকের মাঝে চাপা দিয়ে তখন চুপ হয়ে গেলাম, আর কোনো কথা বললাম না। কারণ ওর সাথে আমার মতে কোনো কথা বলে লাভ নাই, ও আমার কোনো কথাই শোনার মানুষ না, ও আমার কোনো কথাই শুনবে না, এবং ওর মুখ থেকে যা আসতেছে ও আমাকে তাই বলে যাচ্ছে। যাই হোক, আমি তখন চুপ হয়ে গেলাম, আর কোনো কথা বললাম না। তাকে একটা কথাই বললাম যে ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো তুমি সেটাই করো, আমি তোমার কথার বাইরে যাব না। এর পরের দিন যখন ও আমাকে পড়াইতে গেল, আমাকে তখন ডিরেক্টলি বলে যে তুমি আমাকে বিয়ে করবা, এবং এটা আজকের মধ্যে। আমি আমার বান্ধবীদের সাথে কথা বলছি, এবং কাজী অফিসে কথা বলা আছে, তুমি কাজী অফিসে যাবা, আমাদের মাদ্রাসায় পড়া আর 2টা ছেলেকে আমি জানাইছি তুমি আমাকে বিয়ে করবা। আমি বললাম যে ওমা, তুমি মাদ্রাসার কোন ছেলেকে জানাইছো? মাদ্রাসার এটা ছেলেরা যদি জানে তাহলে সমস্যা হয়ে যাবে না? আমাকে বলে, কোনো সমস্যা হবে না, তুমি আমার সাথে যাবা কাজী অফিসে, এবং কাজী অফিসে গিয়ে তুমি আমাকে বিয়ে করে ফেলবা, সোজা কথা। তা আমি তখন বললাম যে যেহেতু তাকে ভালোই বাসি, তার সাথে একটা প্রেমের সম্পর্কের সাথে জড়িতই আছি, তা আমি আর তখন আর তাকে নিয়ে তার এই বিষয়টা নিয়ে খুব বেশি দ্বিমত পোষণ করলাম না। ও যেভাবে বললাম এইভাবে তখন মেনে নিলাম। মাদ্রাসায় গেলাম, মানে সরাসরি যেভাবে প্রতিদিন মাদ্রাসায় যাই একইভাবে মাদ্রাসায় রওনা দিলাম। রওনা দিলে পরে তখন মাদ্রাসায় 2টা ক্লাস করছি, করে আর আমি বেরিয়ে গেছি, এবং আমার যে বন্ধুগুলোকে বলা হয়েছে তারাও বেরিয়েছে, সবাই মিলে তখন কাজী বাড়িতে, মানে কাজী অফিসে। কাজী অফিসে যাওয়ার পরে তার ডিমান্ড 5 লাখ টাকা কাবিন দিতে হবে, যেহেতু মানে চুরি করে বিয়ে করতেছে। তা আমি বললাম 5 লাখ টাকা কাবিন দিলে সরকারের ঘরে তো অনেক টাকা দেওয়া লাগবে, আমার কাছে তো এত টাকা নেই। ও আমাকে বলে, টাকা আমি দেবো সরকারের ঘরে, ওই টাকা আমি দেবো, তোমার কোনো সমস্যা নেই, তুমি আমাকে বিয়ে করো। তো এইভাবে প্রেশার দেওয়ার পরে আমি তখন করলাম কি যে ঠিক আছে, দেন আমি তখন ওকে বিয়ে করে ফেললাম। মানে 5 লাখ টাকা কাবিন, এবং কাবিনের যে টাকা আসছে, কাজীর যে টাকা আসছে, সমস্ত টাকাই কিন্তু ও দিছে, মানে ও নিজের গাইড থেকে দিছে। বিয়েটা হয়ে গেল, এবং আমরা তখন হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেলাম। অ্যান্ড একইভাবে তখন আলিম পরীক্ষা আসছে, তখন পরীক্ষাটাও দিলাম, দুজনেই পরীক্ষা দিলাম। তো ওই পরীক্ষার মধ্যে কিন্তু সে আর কোনো ঝামেলা করে নাই, মানে আমাকে কোনো কিছু বলেই নাই যে তুমি এটা করো এটা করো, কোনো কিছু বলে নাই। পরীক্ষা দিলাম, মোটামুটি পরীক্ষা দেওয়ার পরে ও তখন ওদের বাড়িতে, আমি তখন আমাদের বাড়িতে। ওই সময় আমি একটা মোবাইল ফোন কিনি, ও একটা মোবাইল ফোন কিনে, যদি ওর আগেও ফোন ছিল, আমার মোবাইল ছিল না, এটা মোবাইল কিনি। তো দুজনে তখন মোবাইলে কথাবার্তা বলি। তো কথাবার্তা বলতে বলতে তখন বাটন সিস্টেম মোবাইল ফোনগুলো ছিল, এরকম অ্যান্ড্রয়েড বা ডিজিটাল কোনো ফোন ছিল না, বাটন ফোন ছিল। তো বাটন ফোনে তখন আমরা কথা বলি, আমাদের মাঝে প্রেম হয়। তো মানে প্রেম হয় বলতে অনেক সময় কথাবার্তা হতে হতে তখন আমাকে হঠাৎ করে বলতেছে যে আমি নাকি অন্য কোনো মেয়ের সাথে রিলেশন করি। আমাকে বলে, জান্নাত আমাকে বলতেছে যে তুমি অন্য কোনো মেয়ের সাথে রিলেশন করো, এবং তোমার অন্য মেয়ের সাথে রিলেশন আছে, আমি এগুলো জানি, তুমি এই কারণে আমাকে মানে বিয়ে করছো, মানে এই সে বলে সে খুবভাবে হচ্ছে, মানে যেগুলো উল্টাপাল্টা যত কথা বলার দরকার আর কি, আমাকে সমস্ত রকম উল্টাপাল্টা কথাগুলো বলতেছে। তাই আমি বললাম যে জান্নাত, তোমার কথাগুলো আমার কাছে ভালো লাগতেছে না, আসলে তুমি কি বলতে চাও? মানে এইসব ঘুরিয়ে পেঁচিয়ে তুমি কোন ধরনের কথাগুলো আমাকে বলতে চাও, কি বলতে চাও? ও তখন আমাকে বলে যে তোমাকে আমি ডিরেক্টলি একটা কথাই বলতে চাই, যে তুমি আমাকে তোমার ঘরে উঠাও, অ্যান্ড আমি তোমার ঘরে যেতে চাই। আমি তখন বললাম যে আরে বাবা, এইটা কোন ধরনের কথা? এখন হঠাৎ করে আমি তোমাকে কীভাবে আমার ঘরে নিয়ে যাব? তোমাকে আমার ঘরে এখন নিয়ে যাওয়ার তো কোনো মানেই হয় না। আমি এখন কোনো ইনকাম করি না, কোনো কামাই করি না, আমার কোনো টাকা পয়সা নাই, অ্যান্ড আমি কীভাবে তোমাকে ঘরে নিয়ে যাব?
এবং আমার পরিবার কি এখন এটা মানবে? ও আমাকে বলে, পরিবার মানবে কি মানবে না এটা আমি বুঝি না, কিন্তু আমাকে তোমার ঘরে নিয়ে যাওয়াই লাগবে। আমাকে তোমার ঘরে নিতে হবে। তোমাকে যদি আমাকে যদি তোমার ঘরে না নিয়ে যাও তাহলে মারাত্মক সমস্যা হবে। তো ওই সময় আমি আসলে আমার রাগটাকে আর কন্ট্রোল করতে পারিনি যে কেন বারবার ও আমাকে প্রেশার দিয়ে কাজগুলো করাচ্ছে। মানে একটার পর একটা প্রেশার, একটার পর একটা প্রেশারও আমাকে দিয়েই যাচ্ছে, এবং এই প্রেশারগুলো আমি খুব স্বাভাবিকভাবে নিতে পারতেছি না। না পারাতে আমি তখন তারে বললাম যে, তুমি আসলে অ্যাকচুয়ালি চাচ্ছটা কি? মানে তোমার চাহিদাটা কি? আমি তোমার চাহিদার কথাটা শুনতে চাই। ও তখন আমাকে ডিরেক্টলি বলে যে, হ্যাঁ, তুমি আমাকে যদি বিয়ে করে মানে তুমি আমাকে বিয়ে করছো, এখন যদি তোমার ঘরে আমাকে নিয়ে যাও, তাইলে কিন্তু আমি আত্মহত্যা করব। আমি চিঠিতে লিখে যাব যে তুমি আমার নষ্ট করছো, তোমার বাচ্চা আমার পেটে আছে। এবং ও সবসময় বাচ্চার দোহাইটা দিচ্ছে, বাচ্চা বড় হয়ে যেতেছে। মানে আমার কথা হচ্ছে বাচ্চা নষ্ট করে না। আমি বারবার বলছি, তো তোমাকে আমি তো এখন বিয়ে করে ফেলছি, তুমি আমার বউ, ও বেবিটা নষ্ট করো। ও বলে, না, বেবি বড় হয়ে গেছে, এখন আর নষ্ট করা যাবে না। তো এখন এই পেটের বাচ্চা নিয়ে আমার পরিবারে কীভাবে ওকে মেনে নিবে? তো এইভাবে একদিন কাটলো। পরের দিন আমাকে কল দিয়ে বলতেছে যে, আমাকে বলতেছে, শামীম, তোমাকে একটা কথা বলি, তুমি আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো। আমার আব্বা তো কিছুদিন আগে জায়গা বিক্রি করছে, তো আমাদের ভাই বোনদের মাঝে টাকাটা ভাগ করে দিয়েছে আব্বা জায়গা বিক্রি করে। তো সেই জায়গা বিক্রি করে 2 লাখ টাকা আমার কাছে আছে। তুমি বাড়ি থেকে বেরিয়ে আসো, আমরা দুজনে মিলে পালিয়ে যাই, এবং 2 লাখ টাকা দিয়ে তুমি কিছু একটা করবা, এরপর আমরা একসাথে থাকবো। কারণ ওর পেটের বাচ্চা তো বড় হয়ে গেছে, পেট বড় হয়ে গেছে, এই সময় তো আমি আর ওকে বিয়ে করে ঘরে উঠাতে পারবো না। এবং ওর বাবা মাও বিষয়টাতে অনেক ডাউট করতেছে ওকে। তো ও ওই জন্য পাগলামি করতেছে। তো সার্বিক দিক বিবেক বিবেচনা করে আমি তখন ভাবলাম যে হ্যাঁ, কথা তো ঠিকই আছে, মানে ওর কথা তো আর মিথ্যে না। যেহেতু ওর পেটের বাবুটা বড় হয়ে গেছে, ওর বাবাও মেনে নিচ্ছে না, এবং আমার পরিবারও তাকে নিয়ে যাওয়া সম্ভব না এই মুহূর্তে। তো ঠিক আছে, আমি ওকে এটাই করি, আমি ওর সাথে পালিয়ে যাই। বললাম যে ঠিক আছে, ফাইন। তখন কী করলাম, আমরা দুজনে পালিয়ে গেলাম, ঘর থেকে পালিয়ে গেলাম। ও তখন 2 লাখ টাকা নিয়ে আসছে। কোত্থেকে 2 লাখ টাকা আনছে ও জানে, আমি জানি না। আমরা তখন পালিয়ে তখন রংপুর শহরে চলে গেলাম। রংপুর শহরে গিয়ে ওখানে একটা ঘর ভাড়া করলাম। ঘর ভাড়া করে পড়ে, এবং আমরা তখন একসাথে থাকতেছি। যেহেতু আমাদের কাবিনের কাগজ আছে, কাবিন করছি, সে আমার বউ। তো কাবিনের পেপার দিয়ে ঘর ভাড়া নিয়ে তখন ঘরে থাকতেছি। এইভাবে দিন আর রাতগুলো কাটতে কাটতে জাস্ট কয়েকটা মাস পরেই তখনও মা হয়ে গেল। মানে আমার একটা মেয়ে সন্তান হলো। মেয়ে সন্তানটা হওয়ার পরেই, মেয়ে বাবুটা হওয়ার পরেই তখন আমার পরিবার খবর পাইছে, মানে আমার আব্বা আম্মা খবর পাইছে যে আমি রংপুরে আসি, ওইখানে চলে গেছি। অনেক দিন পর আমার আব্বা আমার সাথে দেখা করতে আসে। যদি আব্বা ডিস্ট্রিক্ট ওই সময় আব্বু ট্রাক চালাইতো, আব্বা আমার সাথে দেখা করতে আসে। দেখা করতে এসে আমাকে বলতেছে যে ঘটনা কি। আমি তখন আব্বার কাছে, মানে ও আমাকে যেমন করে শিখাই দিয়েছে মানে আমার আব্বাকে বলার জন্য, আমি তেমন করে আমার আব্বাকে বলি যে আব্বা, ওর সাথে আমার অনেক দিন ধরে সম্পর্ক, ও আমাকে ভালোবাসে এবং আমিও তাকে খুব বেশি ভালোবাসি। আমরা একজন আরেকজনকে ছাড়া বাঁচবো না। তো আমি ওর সাথে অনেক আগেই বিয়ে করে ফেলি। বিয়ে করে আমি ওর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হই। একটা পর্যায়ে ও তখন বাচ্চা কনসেপ্ট করে ফেলে। ও যখন বেবি কনসেপ্ট করে, তো এখন তো বেবি পেটে নিয়ে তো আর তোমরা আমাকে মেনে নিবা না, আর ওর পরিবার ওকে বাসায় রাখতেছে না। মানে যেটা অনেস্টলি সত্য যে কথাটা, ওই কথাটাই আমি তখন আমার বাবাকে বললাম যে আমি আমার ইয়েকে নিয়ে মানে আমি তখন ওখান থেকে পালিয়ে গেছি আর কি। আমি বললাম যে আমি তখন ওকে নিয়ে পালিয়ে গেছি, কারণ পালিয়ে যাওয়া ছাড়া আমার কাছে অন্য কোনো রাস্তা ওই সময় খোলা ছিল না, আমি বিপদে পড়ে গেছি, এটা বললাম। তো যাই হোক, এই কথাটা বলার পরে অ্যাট এ টাইমে হচ্ছে আমাকে তখন, মানে আমার বাবা বললো যে ঠিক আছে, একটা কাজ কর, যা হবার তা তো হয়েই গেছে, এখন তো আর এইসব বিষয় নিয়ে কথা বলে লাভ নেই, তুই বাড়িতে চল, বৌমাকে নিয়ে বাড়িতে চল, তোর মেয়েকে নিয়ে তুই বাড়িতে চল। আমি বললাম যে আব্বা, এটা কি মা মেনে নিবে বা অন্যরা কি বিষয়টা মানবে? আমার আব্বা বলে, তুই তো পড়াশোনাও ছেড়ে দিলি, তো মেয়েটারে নিয়ে পালা হয়ে গেলি, মেয়ের পরিবারও তো আছে, তারাও তো খুব টেনশন করতেছে, তাহলে বাদ দে, যা হবারটা হয়েছে, আমি তোর মারে বুঝামো এবং পরিবারের সবাইরে বুঝামো, তোর বড় ভাই বিয়ে করেনি তো কী হয়েছে, তোর বড় ভাই বিয়ে করতে পারবে, তার এমন না যে তার বিয়ের বয়স চলে গেছে, সে বিয়ে করতে পারবে, তুই বউ নিয়ে বাড়ি আয়, আর ডাইন বা কোনো কিছু চিন্তা করিস না, তুই বৌমারে নিয়ে বাড়িতে আয়। আব্বা তখন আমাকে এই কথা বলতেছে। তো আমি তখন আব্বারে বললাম যে আব্বা ঠিক আছে, তুমি যদি আমাকে এরকম করে বলতেছো, আমি জান্নাতকে নিয়ে বাড়িতে যাব, তুমি চিন্তা করো না, আমাকে 2 দিন সময় দাও। এই দুনিয়ার মাঝে যেখানে চাকরি করতাম ওইখান থেকে কিছু টাকা পয়সা পাই, টাকা পয়সাগুলো নিয়ে নিই, ঘর ভাড়াটা দিয়ে দিই, সব কিছু খালি করার পরে 2 দিন পরে আব্বা ট্রাক নিয়ে আসে। আমার তো বাসায় মোটামুটি কিছু মালামাল ছিল, এই সমস্ত মালামালগুলো ওই যে আমি অনেক ফার্নিচারও কিন্তু কিনছিলাম শারমিনের টাকায়। তো ট্রাকে করে মালামালগুলো নিয়ে তখন আমি বাড়িতে উঠি। বাড়িতে যখন থাকার পরে বাড়িতে থাকতেছি, এভাবেই জান্নাতের সাথে আমার রিলেশন চলতেছে, আমরা হাজব্যান্ড ওয়াইফের মতো, আমি আমার মতো করে চলতেছি। তা কিছুদিনের পরে জান্নাতের আব্বা আম্মা তখন আমাদের সম্পর্কটাকে মেনে নেয়, যেহেতু আমরা বিয়ে করে ফেলছি, তো মেনে নিয়ে তখন সম্পর্কটা মানার পরে আমি ওদের বাড়িতে যেতাম, ও জান্নাতের পরিবার আমাদের বাড়িতে আসতো। আমার মেয়েটা তখন আস্তে আস্তে বড় হচ্ছে। তো একদিন জান্নাতের আব্বুর সাথে, জান্নাতের আব্বু হচ্ছে আবার উনি কৃষক আর কি, মাঠে কাজ করে, তো একদিন উনি কাজ করতেছে মাঠে, আমি বিকেলবেলা ওদের বাড়িতে গেছি। জান্নাত কিন্তু যায় না, জান্নাতের বাবুটাও যায় না, আমি একাই গেছি। তো বিকেলবেলা যাওয়ার পর আমার শাশুড়ি জিজ্ঞেস করলাম যে আব্বা কোথায়, বলে মাঠে। তো মাঠের দিকে গেছি,
যাওয়ার পর আব্বা তখন হাল দিতেছে মাঠে। তো দুপুরবেলা বিকেল হয়ে গেছে। আব্বু তখন এসে আমার পাশে বসে বলে, জামাই কী অবস্থা, আরবি লাইনে পড়াশোনা করছো, এটা অনেক কথা বলে। আমি তখন বললাম, আব্বা কয়েকদিন আগে যে জায়গায় বিক্রি করলেন, কোথায় জায়গায় বিক্রি করলেন? জায়গা যে বিক্রি করে দিলেন, কোথায় বিক্রি করছেন? উনি তখন আমাকে বলতেছে, কী বলো তুমি, জায়গা বিক্রি করছি? আমি বললাম, না, কয়েকদিন আগে জায়গা বিক্রি করে সবাইরে টাকা পয়সা ভাগ করে দিলেন না, যে জান্নাত 2 লাখ টাকা পাইছে আমাদের বিয়ের আগে আর কি, জান্নাত আমার সাথে পালিয়ে যাওয়ার আগে। উনি তখন আমাকে বলে যে, জামাই কি পাগল হয়ে গেল নাকি, এগুলো কী বলতেছো? তখন আমি বললাম যে, আব্বা এগুলো কী বলতেছি, মানে আপনি কয়েকদিন আগে জায়গা বিক্রি করলেন না, এবং জান্নাতকে 2 লাখ টাকা দিলেন আপনি কি এগুলো ভুলে গেছেন? তখন তিনি আমার দিকে তাকে একটু অদ্ভুত নজরে তাকে আছে, মানে অবাক হয়ে তাকে আছে। তাকে দেখে বলতেছে, এগুলো কী বলো তুমি, আমি কোথায় জায়গা বিক্রি করলাম, কী জান্নাতরে টাকা দিলাম? আমি বললাম যে, তো জান্নাত আমাকে 2 লাখ টাকা দিল। উনি তখন আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়েছে, কী বলো, জান্নাত তোমাকে 2 লাখ, জান্নাত 2 লাখ টাকা কোথায় পেয়েছে? বলে, আমি তো জানি না জান্নাত কোথায় 2 লাখ টাকা পাইছে, কিন্তু জান্নাত আমাকে 2 লাখ টাকা দিছে, এবং জান্নাতের 2 লাখ টাকা দিয়েই তো আমরা রংপুরে গিয়া ফার্নিচার কিনলাম, এটা কিনলাম, ওইটা কিনলাম, আমরা একসাথে ছিলাম, অনেক মজা করলাম। সমস্ত টাকাগুলোই তো জান্নাতের টাকা, আমি তো জান্নাতের টাকা দিয়ে এগুলো করছি। তো আব্বা আপনি এগুলো এখন কী বলতেছেন আমাকে? বলার পর তো আব্বু তখন আমার দিকে তাকিয়ে আছে, মানে কিছু বলে না, হানা কোনো কিছু বলে না, শুধু বলতেছে এটা কীভাবে সম্ভব, শুধু বলে এটা কীভাবে সম্ভব। তা আমি তখন বললাম যে, আব্বা আপনি কি মানে সত্যি বিব্রত হয়ে যাচ্ছেন, বা কোনো ব্যাপারে কি আপনি আমার কাছে লুকাচ্ছেন? উনি তখন কোনো কিছু বলে না। যাই হোক, আমি তখন আবার শ্বশুরবাড়িতে আসি। সন্ধ্যার পরে আমি তখন বাড়িতে যাই, মানে আমার বাড়িতে গেলে পরে আমি তখন জান্নাতকে মানে বিষয়টা জিজ্ঞেস করি যে, জান্নাত, গতকালকে বিকালে, মানে আজকে বিকালে আমি তোমার আব্বার সাথে মাঠে গেছিলাম, তারা এমনি জিজ্ঞেস করলাম, কিন্তু সে তো বললো সে কোনো জায়গা বিক্রি করে নেই, তাহলে তুমি 2 লাখ টাকা কোথায় পাইছো? এই কথা বলার পরেই ধরেন সে খুব রেগে যায়। হ্যাঁ, আমি কোথায় 2 লাখ টাকা পাইছি, এটার কৈফিয়ত কি তোমার কাছে দেওয়া লাগবে? তুমি কেন বিয়ের পর এখন কৈফিয়ত চাইতেছো, কেন এরকম করতেছো? মানে একটা সত্য ঘটনা উন্মোচন করার জন্য তাকে যখন আমি জিজ্ঞেস করলাম, সে আমার সাথে প্রচণ্ড রকমের খারাপ ব্যবহার করতে শুরু করলো। মানে এত পরিমাণের খারাপ ব্যবহার, যে ব্যবহারটা আমি নিতে পারতেছি না। আমি তাকে বারবার বলতেছি যে, তুমি এরকম ব্যবহারটা আমার সাথে কেন করছো? আমি তো তোমাকে ভালোর জন্যই জিজ্ঞেস করলাম যে, তুমি জায়গাটা কোত্থেকে পাইছো, বা টাকাটা কোত্থেকে পাইছো। না, ওর কথা হচ্ছে আমি জিজ্ঞাসাটা কেন করলাম। ও খুব রেগে গেছে, মানে প্রচণ্ড রকমের রেগে গিয়ে খারাপ ব্যবহার করতেছে আমার সাথে, যে আমাকে এটা করবে, ওইটা করবে, খুব নিকৃষ্ট ভাষায় গালাগালিও করতেছে। তো ওর এরকম অবস্থা দেখে আমি তখন চুপ হয়ে গেছি, আমি আর কিচ্ছু বলি না, কারণ আমি আর কী বলবো, ও তো এমনিতেই তো পুরো বাড়ি মাথায় করে নিচ্ছে। পরের দিন সকালবেলা এই বিষয়টা কিন্তু আমাকে খুব সন্দেহ, মানে আমার মনে অনেক সন্দেহ ধারণ করে। ওই সময় কিন্তু আমি বাড়িতেই পড়ে আছি, কোনো কাজ কাম করি না। বড় ভাইও তখন ট্রাকে, আব্বাও তখন ট্রাকে, তারা তখন টাকা পয়সা পাঠায়, আমি তখন আমার পরিবার চালাচ্ছি, তাদের টাকা দিয়ে পরিবার চালাচ্ছি। তো আমি মানে কোনো কাজ কাম করি না, বাড়িতেই আছি। পরের দিন এই জিনিসটা কিন্তু আমার মনে সন্দেহ লাগাইতেছে যে, কী রে, ও 2 লাখ টাকা কোথায় পেলো? 2 লাখ টাকা তো মুখের কথা না, সে 2 লাখ টাকা কোথায় পেলো, এবং কেন সে 2 লাখ টাকা আইনা আমার কাছে দিল, বা 2 লাখ টাকা সে কোত্থেকে পেলো? 1 টাকা 2 টাকা না, 1000 2000 টাকা না, 10,000 20,000 টাকা না, 2 লাখ টাকা কিন্তু একটা মেয়ের জন্য খুব বড় একটা বিষয়। আর 2 লাখ টাকা কিন্তু মুখের কথা না। তো সন্দেহ যখন লেগে গেল, আমি যখন তাকে বিষয়গুলো জিজ্ঞেস করতেছি, তখন সে আরও উগ্র মেজাজি হচ্ছে, আরও রাগান্বিত হচ্ছে, আরও খারাপ ভাষায় কথা বলতেছে, মানে সে আরও গলা বাড়িয়ে কথা বলতেছে। তখন আমি আর আমার নিজের রাগটাকে আর চেক দিতে পারলাম না। চেক না দিতে পারি একদিন সকালবেলা খুব রেগে গিয়ে আমি তারা গালাগালি করছি, প্রচণ্ড রকমের গালাগালি করছি। তো গালাগালি করার পর যাও আমাকে বলতেছে, ও রুহুল হুজুর বললো তুমি ভালো, তুমি অনেক ভালো ছেলে, তোমার মুখের ব্যবহার ভালো, তোমার আচার আচরণ ভালো, তুমি ভালো ছেলে। এই কথা বলি রুহুল হুজুর আমাকে বললো তোমার সাথে প্রেম করার জন্য, কিন্তু তুমি যে তোরা নিকৃষ্ট এটা তো রুহুল হুজুর জানে না। আজকে আমি বিষয়গুলো রুহুল হুজুরকে জানাবো। রুহুল হুজুর হচ্ছে ওই হুজুর যে হুজুর আমাকে প্রথমে মাদ্রাসায় নিয়ে গিয়ে ওর সাথে পরিচয় করাই দিয়েছে, এবং আমাদের বাসায় দাওয়াত খেতে আসার পর আমার দাদি এই রুহুল হুজুরকে বলছিল যে জান্নাতকে আমার পছন্দ হয়, এবং তিনিই মূলত আমাদের সম্পর্কটাকে করে দিয়েছিল। ও তখন কীগুলো বাচ্চাটাকে কোলে নিয়ে টং 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 করে আমার সামনে দিয়ে হুজুরের বাড়িতে চলে গেছে। সন্ধ্যা হয়ে গেছে, ও আসে না। মাগরিবের আজান দিয়ে দিচ্ছে, ও আসে না। এদিক দিয়ে আমার আব্বা আম্মা দাদি সবাই তো বলতেছে, কিরে বউ কই গেল, বউ আয় না কেন, বউ বাড়িতে আসে না কেন। মাগরিবের পরে আমি তখন গেলাম, যাওয়ার পরে দেখলাম যে ও নাই, মানে বাড়িতে নাই। বাড়িতে না থাকার পরে আমি ওর হুজুরের বউর জিজ্ঞেস করলাম যে কোথায় গেছে। হুজুর কিন্তু তখনও মাদ্রাসায় চাকরি করে, একদম বয়স হয়ে গেছে, তো তখনও মাদ্রাসায় চাকরি করে। তো হুজুরের বউ তখন বলতেছে ও তো বৈঠক করে, বৈঠক ঘর হচ্ছে হুজুরের সামনে একটা বৈঠক ঘর আছে, যেখানে অনেক বইটা আছে, হুজুর এখানে বইটই পড়ে। ওই ঘরের সামনে গিয়ে দেখি যে দরজাটা বন্ধ। কিরে হুজুরি ঘরের ভিতর দরজা বন্ধ। হঠাৎ করে আমার চোখে আমার বউয়ের জুতাটা পড়লো, যে আমার বউয়ের একজোড়া জুতা এবং হুজুরের জুতা দরজার সামনে রাখা, কিন্তু ভিতরে দরজা লাগানো, ভিতর থেকে লাগানো। পরে আমি চিন্তা করলাম, যেহেতু এটা বৈঠকখানা,
তাহলে মনে হয় কেউ আসবে, এই জন্য দরজা তখন টকটক করতেছে। দরজা টকটক করার পরে তখন দরজা খোলার পরে আমার বউয়ের কাপড় চোপড়গুলো আমার কাছে খুব একটা ভালো মনে হয় না। মানে আমি ঘরে ঢুকার পরে ও শাড়ির আঁচল ঠিক করতেছে, মেয়েটার আরও একটা জায়গা, মানে হুজুর এখানে সোফা আছে, সোফার মধ্যে মেয়েটাকে শোয়াই রাখছে। তো এই নর্মালি বিষয়টা আমার চোখে তখন বলে যে কী রে, বাচ্চা যদি শোয়াবে খাটের উপর তো বাচ্চা শোয়াইতে পারে, হুজুর এখানে খাটও আছে, তো খাটে না শোয়া বাচ্চাটার সোফাতে কেন শোয়াইলো, এবং ও কেন আমি যাওয়ার সাথে সাথে তড়িঘড়ি করে মানে শাড়ি ঠিক করতেছে। এই দুটো বিষয় তখন আমার কাছে সন্দেহ লাগলো, এবং ছোটো কোনো সন্দেহ না, অনেক বড় মাপের সন্দেহ করে ফেলি। সন্দেহ করার পরে আমি তখন ওই জায়গা থেকে চলে আসি। মানে আমি আর কোনো কিছু বলি না, হুজুরকেও কোনো কিছু বলি না, অ্যাটলিস্ট জান্নাতকেও কোনো কিছু বলি না, না বলে ওইখান থেকে চলে আসি। রাত্রে 11:30টার দিকে, 11:30 কি 12টার দিকে হুজুর তখন জান্নাত কিনে আমাদের বাড়িতে আসে। বাড়িতে এসে বলতে দরজা খুল, আমি তখন দরজা খুললে পরে হুজুর তখন বলে তোর আব্বা আম্মাকে ডাক দে। আমার আব্বা আম্মা তখন ঘুমায় গেছে, আব্বা আম্মারে ডাক দিই। হুজুর তখন আমার আব্বা আম্মার সাথে খুবভাবে খারাপ ব্যবহার করতেছে, রুল হুজুর, এবং আমার দাদিকেও বলতেছে যে মেয়েটা অনেক ভালো ছিল, দেখতে শুনতে সুন্দরী ছিল, আপনার নাতি দেখে পছন্দ করছে, এবং পছন্দ করার কারণে আমি আপনার নাতির সাথে এই মেয়েটার বিয়ে পড়াই দিলাম। কিন্তু আপনার নাতি যে এত বড় লম্পট, এত বড় বেয়াদব, এটা তো আমি চিন্তা করতে পারিনি, সে কীভাবে মেয়েটার সাথে খারাপ ব্যবহার করলো, কেন এটা করলো। মানে একইভাবে আমার দাদিকে হুজুর দিয়ে ফেলতেছে, আমাকে বলতেছে নারী নির্যাতন কিন্তু খুব খারাপ, যদি আর কোনোদিন এই মেয়েরা একটা ফুলের টোকা দিচ্ছে তোমার খুব সমস্যা হবে, তুমি আর কখনো এই ধরনের খারাপ কাজ করবে না, তুমি ঘরে যাও। এই কথা বলে জান্নাত তখন আমার ঘরে আসলো, আমার মেয়েটাকে কোলে নিয়ে ঘরে আসছে। আমি তখন ঘরে আসার পর আমি বললাম যে জান্নাত, তুমি যে আমার ঘরে আসছো, তুমি হুজুরের সাথে কী করছো? আমরা হুজুরের সাথে কী করছি, মানে আমি হুজুরের সাথে কিছু করো নাই, তাহলে মেয়েটারে সোফার মধ্যে শোয়াইলা কেন? আমি ঘরে ঢুকার পরে দরজা কেন, মানে শাড়ির আঁচল কেন ঠিক করলা, এবং ও হুজুরের সাথে কথা বললে এটা একটা বৈঠকখানা, সেই বৈঠকখানার ভিতরে দরজা কেন লাগাই দিলাম? এই প্রশ্নগুলো নর্মালি কিন্তু যে কোনো মানুষের মাঝে আসতে পারে। মানে আমি তাকে সেম প্রশ্নগুলোই করলাম যে এই কাজগুলো তুমি কেন করলা? ও তখন আমাকে বলতেছে, হ্যাঁ তোমার এত বড় সাহস, তুমি আমাকে আবারও শুরু করছো, আমি কিন্তু কালকে হুজুরের কাছে আবার যাবো। তা আমি আর তারা কোনো কিছু রাতে ঘুমিয়ে গেলাম। কিন্তু ভাই সন্দেহ কিন্তু বেড়ে যাচ্ছে, এই যে সন্দেহের মাত্রা, সন্দেহ বাড়তেছে, আমি তাকে আবারও খারাপ ব্যবহার করতেছি, যে এরকম করতেছি ওরকম করতেছি। দেখা যায় ওর কিছু বললে হুজুরকে ডেকে নিয়ে আসে, হুজুরকে ফোন করে, হুজুর আসে, হুজুর আমারও বকে, আমার আব্বা আমারও বকে, সবাইরে বকে, এরকম করতেছে, মানে খুব খারাপ ব্যবহার করতেছে। তো এরকম করতে করতে একদিন হলো কি, যে আমি বললাম আমি ঢাকায় যাব, মানে ঢাকা আমার একটা পুকুর বাড়ি আছে, আমি ওই পুকুর বাড়িতে যাবো ওরে বললাম। তো সন্ধ্যার পরে বেরোইছি, বেরোয়ার পরে আমি ঢাকায় যাব। সন্ধ্যার পর বলতে রাত 8টা-9টার দিকে বেরিয়েছি, রাতের বাসে ঢাকায় যাব। তো বেরোয়ার পরে আমি তখন যে বাসা থেকে বেরিয়ে গেছি, আমার মোবাইল ফোনটা আমার নিতে মনে ছিল না, আমার ফোনটা কিন্তু সবসময় সাইলেন্ট থাকে, ফোনটা ঘরেই ছিল। আমি তখন চলে গেছি, প্রায় স্টেশন পর্যন্ত চলে গেছি আপনার সিএনজি দিয়ে। স্টেশনে যাওয়ার পর হঠাৎ করে পকেটে দিয়েছি যে মোবাইল ফোনটা নেই। মোবাইল ফোনটা যখন নাই, তখন আমি কী করলাম, আমার বাড়িতে ফিরে আসতেছি, মোবাইল ফোন নাই। বাড়িতে ফিরে আসতেছি পরে রাস্তার মধ্যে আমার আব্বার সাথে দেখা। আমার আব্বা কিন্তু দিন ট্রাকে যায় না, মানে ট্রাকে যায় না বলতে আবার ট্রাকে যাবো হয়তো রাতে বা কখন যাবে আব্বা যায় না, কিন্তু আব্বা ওই সময় একটু ট্রাক কম চালাইতো। আব্বা দিয়ে বাজার দিয়ে যেতে আসছে সাইকেল নিয়ে। আবার দিকে বললেন, আব্বা তুমি সাইকেল নিয়ে কই যাও এত রাতের বেলায়? আব্বা আমার বলে বাজারে যাই। তো বাজারে তো রাতের বেলায় কেন যাবা? আব্বা বলে মুরগি আনবো। তো বলে মুরগি কেন? বলে রুহুল হুজুর আসছে, হুজুরে ভাত খাওয়াইতে হবে না রাতের বেলায়, আর হুজুর নাকি আজকে থাকবে। এটা যখন বললো রে ভাই, আমার তখন মানে মাথার মধ্যে আর কোনো কিছু ঠিক নেই। কিরে আব্বা, আমার আব্বা এটা কী বলতেছে? রুহুল হুজুর থাকবে মানে একে তো আমার রুহুল হুজুরকে নিয়ে আগে একটা সন্দেহ ছিল, তার উপরে আব্বা আবার আজকে বলতেছে রুহুল হুজুর থাকবে আমাদের বাড়িতে। এটা তো আমার সন্দেহের ব্যাপার, যেটা আজকে আমি বাড়িতে নাই, এটা আমার আব্বাও জানে, পরিবারের সবাই জানে, তাহলে রুহুল হুজুর হঠাৎ করে কেন থাকবে? আমি তখন আব্বার বললাম, আব্বা তোমার সাথে যে আমার দেখা হয়েছে এটা তুমি কাউরে বলার দরকার নেই, আমি চলে যাচ্ছি, আমি ঢাকায় যাচ্ছি, তুমি মুরগি নিয়ে আসো। আব্বা বলে তোর কী হয়েছে? আমি বললাম যে না, তুমি কারো কাছে বললো না। এই কথা বললে ভাই আস্তে আস্তে আমি তখন আমাদের বাড়ির সামনে একটা ঝোপ আছে, মশা কিন্তু তখন প্রচুর মশা, এই মশার মধ্যে আমি তখন বাড়ির সামনে ঝোপে গিয়ে বসছি। রুহুল হুজুর তখন আমি তখন ঘর কিন্তু দুইটা ছিল, আমি আমার মেয়েকে নিয়ে একটা ঘরে থাকতাম আলাদা ঘরে, আরেক ঘরে আমার আব্বা আম্মা, আমার দাদা দাদি আর আমার ভাইয়া থাকতো, মানে আমার বউয়ের ঘর আরটা ছিল পুরো আলাদা। তো রুহুল হুজুর কিন্তু আমার দাদা দাদির ঘরে বসে আছে, আমার আব্বা আমার ঘরে। আমি তখন ভাই কত ঘন্টা যে ওই মানে সামনে বসে আছি, ঝোপঝাড়ে বসে আছি, তার কোনো হিসাব নাই। ঘন্টার পর ঘন্টা আমি তখন ওই ঝোপের মধ্যে বসে আছি, যে কী হয় আমি ঘটনাটা দেখব, মানে কী হয় মূলত আমি বিষয়টা দেখবো। এই জন্য আমি তখন এই ঝোপের মধ্যে বসে আছি, যে দেখি তারা কী করে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি দেখলাম কি, যে রুহুল হুজুর সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে, রাত্র অনেক রাত হয়ে গেছে, আমি কিন্তু বসেই আছি, এই যে বসছি ওই বসার মধ্যে আছি। সবাই ঘুমিয়ে যাওয়ার পরে
মানে যখন গ্রামটা পুরো ঠান্ডা হয়ে গেল, সবাই ঘুমিয়ে গেল, একেবারে নিশ্চুপ হয়ে গেল, আমি তখন দেখি সোনার চাঁদ হুজুর তখন মোবাইলের আলো দিয়া আমার আব্বার ঘর থেকে বেরোইছে। বেরোইয়া আমার বউয়ের ঘরের সামনে আসছে, পরে আমার বউ দরজাটা খুলে দিছে, মানে দরজা নকও করা লাগে নাই, আমার বউ দরজা খুলে দিছে। হুজুর তখন ঘরের ভিতরে ঢুকে দরজাটা আটকে দিছে। তাহলে তো আমার আর বুঝতে কোনো কিছু বাকি নেই। তা আমি চিন্তা করছি, আমার বউ যে পরিমাণের বদমেজাজি, এখন যদি আমি গিয়ে এই জায়গায় ধরলে পরে জিনিসটা হয়ে যাবে আরও খারাপের খারাপ, এবং আমি ওই জায়গায় ধরবো না। আমার পরিকল্পনা যে ধরলে আরও গ্রামের মানুষ জানবে, 10 জনে জানবে, আমাদের মান সম্মান আরও যাবে, এবং আমার বউ খারাপ, এবং তার সাথে আমার 5 লাখ টাকা কাবিনের টাকা দিতে হবে। মানে খুব টেনশনে করে আমি তখন, মানে ওই চিন্তা ভাবনা আমি তখন আর হুজুরে ওই সময় ধরলাম না ধইরা আমি তখন হচ্ছে আমাদের আরেকজন হুজুর আছে, ইনি আমাদের মাদ্রাসার শিক্ষক আছে, ওনার নামটা আমি না বলি, আমি এই হুজুরের কাছে গেছি, হুজুরের বাড়িতে গেছি, ওই বাড়ি আমাদের কাছাকাছি, ওই বাড়ি থেকে হুজুরের ঘুম থেকে জাগাইছি। হুজুর উঠছে, উঠার পর আমি তখন হুজুরে ডাক দিয়ে বললাম যে হুজুরে এই ঘটনা সব কিছু বিস্তারিত বললাম। বলার পরে ওই হুজুর তখন আমার দিকে তাকে হাসতেছে। হুজুর আপনি হাসেন কেন? আমার দিকে তাকে আপনি হাসতেছেন কেন? পরে বলে হাসতেছি এই কারণে যে তুই যে মেয়েরে কোলে নিয়ে আদর করস, চুমা দেস, এটাও তো তোর মেয়ে না, এটা রুহুল হুজুরের মেয়ে। আমি তখন বললাম যে হুজুর আপনি এটা কী বলেন, কথাটা কি? আমি তো আপনার কথা বুঝতেছি না। পরে বলে আরে বেটা, যখন রুহুল হুজুরে এই মাইয়ারে নিয়ে দিন কাটায়, রাত কাটায়, রুহুল হুজুর এই মেয়া সব কিছু শেষ করে দিছে, ওই মাইয়ার পেটে যখন বাচ্চা চলে আসছে, তখন রুহুল হুজুর টেকনিক্যালি চিন্তা করতেছে মাইয়াটারা কার গলায় ঝুলাই দেওয়া যায়, কার গলায় এই মেয়েটাকে ঝুলানো যায়, কারণ পেটে বাচ্চা চলে আসছে, এবং মেয়েও হুজুরকে বিয়ের জন্য চাপ দিতেছে, এবং আদারওয়াইজ মেয়ে বলতেছে যে হুজুর আপনি একটা ভালো ছেলে দেখে আমাকে বিয়ে দিয়ে দেন, নাহলে আপনি আমার কিছু একটা করেন, আমার পেটে তো আপনার বাচ্চা। ওই সময়ে তোর দাদি হঠাৎ করে হুজুরকে বলে বসছে যে আমার নাতি এই জান্নাতকে পছন্দ করে। এই হুজুরও সেই সুযোগটা কাজে লাগাইয়া জান্নাতের কেতরে দিয়ে দিছে। তোর সাথে জান্নাতের বিয়ে হওয়ার পরেও মোটামুটি 2-3 রাত পরেই হুজুরের সাথে জান্নাতের অবৈধ সম্পর্ক হতো। আমি তখন বললাম যেটা কী বলেন আপনি? বলে হ্যাঁ, তুই এই ব্যাপারগুলো কাউরে বলিস না, যদি পারিস টেকনিক্যালি তোর বউটারে তুই ছাইড়ে দে, এটা আমাকে বলছে। বলার পরে আমি তখন মানে এত পরিমাণের কান্না করছি। আমাদের ওইখানে মানে একটা জায়গা আছে রূপপুর বলে ওইটাকে, মানে রূপপুরে গিয়া এত পরিমাণের কান্না করছি, আমার কান্নায় মনে হয় আকাশ বাতাস ভাঙে পড়তেছে। এর চেয়েও বেশি কষ্ট তো ভাই হতে পারে না। যারা এত ভালোবেসে বিয়ে করলাম, আমার সাথে এত বড় প্রতারণা, এত বড় বেইমানি, এটা তো মেনে নেওয়া যায়। আমি তো মানুষ, আমি কি করে সহ্য করব? কান্নাকাটি করতেছি, হুদ্দম কান্নাকাটি শেষ করার পরে দেন ওই সময় আমি তখন বাড়িতে গেছি, যে কপালে যা আছে দেখি, সকাল হয়ে গেছে কিন্তু ফজর আজানের পরে। বাড়িতে গিয়ে দেখতেছি যে আমার বউ গোসল করে মাত্র মানে থেকে পুকুর থেকে গোসল করে ঘরের দিকে যাচ্ছে, এবং রুহুল হুজুর কই জানি বেরিয়ে যাচ্ছে। আমাদের আব্বা আম্মা তখন কিন্তু সবাই ঘুম থেকে উঠে গেছে। আমার বউ তো আমাকে দেখে আসমান থেকে উঠছে, আরে কী ব্যাপার, তুমি না কালকে ঢাকায় যাবা, তুমি না ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে, তুমি এখানে কেন? আমি বললাম আমি ঢাকায় যাই নাই। তো বলে কেন ঢাকায় যাও না কেন? মানে হুজুর তো আমাকে দেখে, মানে রুহুল হুজুর তো আমাকে দেখে মানে চমকমা হয়ে গেছে, কিরে আমি তো, হুজুর তো জানে যে আমি ঢাকায়, আমি এখানে কেন? তা আমিও মোটামুটি কিছু বললাম না। হুজুর আমার সাথে হিনসিপ করলো, বললো কালকে রাতে তোমাদের বাড়িতে ছিলাম, তোমার সাথে দেখা করার জন্য আসলাম, তুমি তো ছিলে না, তোমাদের বাড়িতে ছিলাম, খাওয়া দাওয়া করলাম, রাতে থাকলাম, এখন আমি একটা কাজে যাচ্ছি, এমন সময় তোমার সাথে দেখা, বউয়ের সাথে খারাপ ব্যবহার করো না। মানে মোটামুটি উনি ওনার হাদিস অনুযায়ী যতটুকু আমাকে বলা দরকার উনি বলুন, তখন চলে গেছে। ওনার পথে উনি চলে যাওয়ার পরে আমি তখন ঘরে গেলাম। ঘরে গিয়ে আমি তখন জান্নাতকে ডিরেক্টলি বললাম যে জান্নাত, আমি ইসলামিক লাইনে যতটুকু পড়াশোনা করেছি, আমি আমার ওই ইসলামিক দৃষ্টিকোণ থেকে বলতে পারি তুমি আমার বউ নাই। তো আমি তোমাকে কাবিনের টাকা দিতে পারবো না, আমি শুধু অনুরোধ করবো যে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, আর যদি বাড়ি থেকে না বাইরেও তাহলে খুব খারাপ হয়ে যাবে। তোমার কোলে যে বাচ্চাটা আছে, বাচ্চাটার বাবা কিন্তু আমি না, এই বাচ্চাটার বাবা কিন্তু রুহুল হুজুর, এটার যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে, এবং কালকে রাতের সমস্ত দৃশ্যগুলো আমি চোখে দেখেছি। আমি ওই ঝোপঝাড়ে বসে আমি দেখেছি যে হুজুর তোমার রুমে আসছে, তুমি হুজুরের সাথে ছিল। তো ভালোই তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, যদি তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে না যাও তাহলে কিন্তু জান্নাত খুব সমস্যা হবে, আর যাওয়ার সময় তুমি হুজুরের মেয়েটাকে সাথে করে নিয়ে যাও। ও তখন বলে তোমার 2টা পায়ে ধরে তুমি এই কথাগুলো কাউরে বইলো না, আমি চলে যাবো তোমার সংসার থেকে, কিন্তু আমার মান সম্মানটা রাখো, হুজুরের মান সম্মানটা রাখো। আমি বললাম ঠিক আছে, তোমাদের দুজনের মান সম্মান রাখবো, তোমাদের দুজনেরই আমি মাথায় তেল বলাই দিব, তুমি চলে যাও। এটা বলার পরে জান্নাত তখন কী হলো, আমার মেয়েটারে কোলে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে।
তো গিয়ে আমারে বলতেছে, আমি গিয়ে তোমার পরে কাবিনের এই দিয়ে দিব, ডিভোর্স দিয়ে দিব, তুমি চিন্তা করো না, তুমি দেখে আরেকটা বিয়ে করো। মানে খুবই, এই যে কথাগুলো হচ্ছে কিন্তু খুবই সুন্দরভাবে হচ্ছে, এমন না যে কোনো ঝগড়া করে তার সাথে আমার কথা হচ্ছে বা খুব রাগারাগি হচ্ছে, খুবই স্মুথলি খুবই সুন্দর করে কথাবার্তাগুলো হচ্ছে। এবং কথা করতে বললে হওয়ার পরে তো তখন চলে যাচ্ছে, জান্নাত চলে গেল আমার মেয়েটারে নিয়ে। আমি তখন এই ঘরের মধ্যে বসে কান্না করতেছে, আব্বা এসে কিরে কী হইছে, দাদি বলতেছে, দাদা বলতেছে এই সমস্যাকে তোর মন খারাপ কেন, কিছু। আমি কারো কাছে কোনো কথা বলি না, কারো কাছে কোনো কথা বলি না, আসলে বলবোটা কি, আমার তো বলার মতো কোনো ভাষা নেই, আমি কার কাছে কী বলবো। আমি তখন ঘরের মধ্যে বসে বসে কান্না করতেছি, জান্নাত তখন চলে গেছে। ভাই মাগরিবের আজানটা দিতেছে চারদিক থেকে, ওই মুহূর্তে হঠাৎ করে আমাদের বাড়িতে 5-6 জন পুলিশ আইসে আমার হ্যান্ডকাপ পরাই দিছে। আমি বললাম অপরাধ, বলে তুই তোর বউরে মায়ের হসপিটালে ভর্তি করাইছস। তেমন আমি ওর বউরে মারলাম কই, বলে এই তো হসপিটাল থেকে তারা এই ডকুমেন্ট নিচে নিয়ে তোর বউ এরই মামলা করছে তোর নামে, নারী নির্যাতনের মামলা, তুই জেলে চল। আমি তখন জেলে নিয়ে গেল। তো জেলে নিয়ে গেছে পরে ভিতরে, তো আমি তো বুঝছি যে এটা আমাকে জান্নাত প্ল্যানিং করে এবং রুল হুজুর প্ল্যানিং করে পাঠিয়ে দিছে। আমি জেলে গিয়েও কিন্তু ভাই কারো কাছে এই কথাটা বলি না। ওইখান থেকে আমার একটা সাজা হয়েছে, সাজা হওয়ার পর আমাকে মানে থানা থেকে জেলে নিয়ে গেছে আর কি, হাজতে নিয়ে গেছে। হাজতে গেছি, হাজতে যাওয়ার পরে 14 দিন পরে আমার সাথে আমার বাবা মা কিন্তু প্রত্যেক দিন দেখা করতেছে। আমার বাবা মা আমাকে ছুটানোর জন্য অনেক চেষ্টা করতেছে, উকিল ধরতেছে। তো নারী নির্যাতনের মামলা কিন্তু অনেক কঠিন, কাবিনের টাকা দিয়ে কিন্তু তারা আমার ছাড়তে হবে। এখন কাবিনের টাকা তো আমার কাছে নাই, তো বাবা মা তো কাবিনের টাকা দেওয়া ছাড়া আমাকে ছাড়তেও পারবে না। আমার আব্বু ওই সময় একেবারে গাড়ি চালায় না, বড় ভাই তখন গাড়ি চালা। বড় ভাই ওই মুহূর্ত পর্যন্ত কিন্তু বড় ভাই বিয়ে করে না। পরিবারের কথা চিন্তা করে, আব্বা আম্মার কথা চিন্তা করে, আমার কথা চিন্তা করে, আমার মেয়ের কথা চিন্তা করে আমার বড় ভাইটি বিয়ে পর্যন্ত করলো না। তো বড় ভাইয়ের কাছেও এত টাকা নাই যে আমাকে এত টাকা দিয়ে বড় ভাই জেল থেকে আমাকে ছুটে নিয়ে আসবে। তো পরে 14 দিন পরে জান্নাত আমার সাথে দেখা করতে গেছে আদালতে, গিয়ে খুব কান্না করতেছে, মানে খুব প্রচণ্ড রকমের কান্না করতেছে। কান্না করে করে সে মানে পুলিশদেরকে কেমনে কেমনে টাকা দিয়ে আনা কী করে সে আমার সাথে সরাসরি দেখা করতে পারে। একটা ঘরের ভিতরে তার সাথে আমার দেখা করার জন্য অনুমতি দেওয়া হয়। তো একটা ঘরে আমি যাই, গেলে পরে জান্নাত তখন ওখানে আসলে আমি তখন জান্নাতের সাথে কথা বলি। কথা বলি বলতে এরকম, ও এসে আমার পা ঝরে ধরে কান্না করতে শুরু করে, মানে পা ঝরে ধরে কান্না করে যে তুমি আমারে বাঁচাও, আমারে মাফ করে দাও। আমি বললাম যে আমি মাফ করার কি আছে, তুমি আমার নামে নারী নির্যাতনের মামলা দিলা, আমাকে জেলের ভাত খাওয়াইতেছো, এখন আবার আমার পায়ে এসে তুমি আমার কাছে এসে আমার পা ধরে কান্নাকাটি করতেছো। মানে এই সমস্ত নাটকের তো কোনো মানে হয় না। মানে এই নাটকগুলো আমার সাথে কেন করতেছো, আমি তো ওইরকম নাটকের কোনো না, বা তুমি এগুলো কেন করতেছো, তো কারণটা কী কারণে। আমার তখন বলতেছে, দেখো তুমি এগুলো ভুল বুঝতেছো, অ্যান্ড আমি আসলে অন্য একটা বিপদে পড়ে তোমার কাছে আসছি, তুমি আমাকে একটু সাহায্য করো। তো আমি তখন বললাম অন্য বিপদ কেউ, আমাকে বলে আমি তোমাকে একটা গল্প বলতে চাই, গল্পটা বলার পর যদি তোমাকে আমার অপরাধী মনে হয় তাহলে তুমি আমাকে যত খুশি তত শাস্তি দাও, কিন্তু আমি তোমাকে জেল থেকে মুক্ত করে দেবো, মুক্ত করে দিয়ে আমি বিষ খাবো। আমি এই জীবনের মুখ কাউকে দেখাবো না, আমার মেয়েটাকে তুমি দেখে রাখো, আমার মেয়েটারা বড় করে আমি আত্মহত্যা করবো, আমি মরে যাবো। আমি বললাম কেন, রুহুল হুজুর তো তোমার পেটে বাচ্চা দিল, হুজুরের মেয়ে তুমি মানে হইলা, এরপরে হুজুর তোমাকে এখন বিয়ে করে না কেন, হুজুর তোমাকে বিয়ে করতে পারলেই তো বেঁচে যাও না আর কি। আমাকে বলো হুজুর তো আমাকে কোনোদিনও বিয়ে করবে না, হুজুর তো আমার সাথে একটা বেইমানি করছে। আমি বললাম বেইমানি মানে, বলে হ্যাঁ, আমি তখন ছোটো মাদ্রাসায় পড়াশোনা করে আমি কোরআনকে অনেক বিশ্বাস করি এবং জান্নাত জাহান্নামের জিনিসগুলোকে আমি ভয় পাই, এবং ভয় পাওয়ার ক্ষেত্রে একটা সময় হুজুর তার হাতের মধ্যে অলৌকিক এক শক্তি আমাকে দেখালো, মানে তিনি আমাকে বুঝাইলো, আমাকে হাতে দেখালো যে এটা হচ্ছে জান্নাত, এটা হচ্ছে জাহান্নাম। আমি চোখের মধ্যে জান্নাত এবং জাহান্নামের সাজা দেখতে পাইলাম, যে জান্নাতে কীরকম সাজা হয়, জাহান্নামে কীরকম সাজা হয়। এই জিনিসগুলো উনি আমাকে অলৌকিকভাবে দেখাইছে, কীভাবে দেখাইছে উনি জানে। এই জিনিসগুলো আমাকে উনি দেখানোর পরে জান্নাত জাহান্নামের ভয় তিনি আমার মনে ঢুকাই দিল, এবং তিনি বলল যে আমি যদি তার সাথে শারীরিক সম্পর্ক করি এবং শারীরিক সম্পর্ক করলে আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো, আমি জাহান্নামে যাব না। এই কথাগুলো হয়তো এখন কেউ বিশ্বাস করবে না, বা এখনও তো অনেকে অনেক কিছু মনে করবে, কিন্তু ওই সময় জান্নাত আমাকে এমনভাবে বলতেছিল, জান্নাতের মুখের যেই মানে তার যে একটা মানে অভিনয় ছিল, বা অভিনয় কি বাস্তব আমি জানি না, সে যে এমনভাবে আমাকে বলতেছিল আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছি যে জাহান্নামের ভয় দেখিয়ে এবং তার সাথে খুব কঠিনভাবে হুজুর একরকম জোর করে তার সাথে এই কাজটা করে, এবং করে হুজুর তাকে এই পেটে বাচ্চা দেয়। তো আমাকে বল আমি তোমাকে জেল থেকে বের করবো, যেহেতু বিষয়টা কেউ জানে না, তুমি বিষয়টা কাউকে জানাইও না, এবং তুমি আমাকে নিয়ে সংসার করো, আর যদি আমাকে নিয়ে সংসার না করো তোমাকে আমি জেল থেকে বের করে দিব, এবং বের করার পর আমি আত্মহত্যা করে মারা যাবো। এবার তুমি যা খুশি তুমি তাই করো, তোমার সময় হচ্ছে কালকের দিনে আমি তোমার সাথে দেখা করতে আসবো, তুমি জানাবা। এটা বলেও তখন চলে গেছে। আমি তখন ওখানে বসে আছি, বসে চিন্তা করতেছি হায় আল্লাহ, আমি তখন আমার সন্তানের কথা, মেয়ের কথাটাও চিন্তা করি যে মেয়েটা কি হুজুরের কিনা, তাও তো আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি না, কারণ মেয়ের চেহারা অনেকটা আমার মতো হয়েছে, এবং যা আছে কপালে তাই হবে। আমি প্রয়োজনে জান্নাতকে বিয়ে করে এখান থেকে চলে যাব।
মানে প্রয়োজনে আমি রংপুর শহরে চলে যাব, আমার কপালে যা আছে তবে আমি জান্নাতকে আবার নিয়ে নেব, যেহেতু ওর জীবনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এইটা আমি সম্পূর্ণ অ্যাক্সিডেন্ট হিসাবে তখন গ্রহণ করে নিলাম। একইভাবে পরের দিন জান্নাত আমার সাথে দেখা করতে আসলো। আমি কিন্তু এই বিষয়গুলো আমার আব্বা আম্মা পাড়া প্রতিবেশী কারোর সাথে শেয়ার করতেছি না, কাউকেই বলতেছি না। আমি জাস্ট এই বিষয়গুলো আমার নিজের মাঝে রাখতেছি এবং নিজের মতো করে আমি বিষয়গুলো সবার কাছে উপস্থাপনা করে বলতেছি। পরের দিন সে তখন আসলো, আসার পরেই আমি তখন বললাম যে ঠিক আছে, আমি তোমার প্রস্তাবে রাজি, কিন্তু বিষয়টা কাউকে জানাইতে পারবো না যে হুজুরের সাথে তোমার সম্পর্কের ব্যাপারটা। আমাকে বললাম আমি কাউকে জানাবো না, তুমি যেহেতু বিষয়টা কাউকে জানাও নাই, আমিও তখন বিষয়টা কাউকে জানাবো না। আমি বললাম ভালো কথা। এই কথা বলার পর তখন আমাকে এখান থেকে ছাড়াই নিছে, মানে জেল থেকেও ছুটাই নিছে, মামলা উঠাইছে। মামলা উঠানোর পরে আমি চিন্তা করলাম যে বিষয়টা আস্তে আস্তে জানাজানি হয়ে যাবে, খারাপ অবস্থায় চলে যেতে পারে। আমি তখন তারে নিয়ে রংপুর শহরে আবারও পুনরায় চলে গেলাম। আব্বা যদিও বলে যে এটা কেন করতেছিস, কী কারণে, আমি বললাম যে আমি তারে নিয়ে গ্রামে থাকবো না, আমি শহরে চলে যাব, যেহেতু আমাদের হাজব্যান্ড ওয়াইফের মাঝে একটা সমস্যা হচ্ছে, আমরা দুজনে একসাথে থাকলেই বিষয়টা থেকে আমরা লাগাম পাবো, স্বামী থেকে নিয়ে যাব। তা আব্বা তখন বলতেছে তোর বউ, তুই নিয়ে যাবে, এটা তোর ব্যাপার, কিন্তু ঠিক আছে যাই করিস সাবধানে করিস। এই কথা বলে আমি তখন কী করলাম, জান্নাত কিনে আমি তখন হসপিটালে মানে ইয়েতে চলে গেলাম, রংপুর শহরে চলে গেলাম। তো রংপুর শহরে নিয়ে আমি তখন কাজ করতেছি, মানে আমি আমার মতো চাকরি বাকরি করতেছি। তো ওর একটা খুব স্বপ্ন যে একটা টেইলার্সের দোকান দিবে, মানে টেইলার্সের দোকান দিবে। আমাকে সবসময় বলে যে আমি একটা টেইলার্সের দোকান দিব, তুমি আমাকে কিছু টাকা পয়সা দাও। তো ভাই আমি যে টাকা বেতন পাই, মানে খুবই কম টাকা বেতন, দেখা যায় 8-10 হাজার টাকা বেতন পাই, স্বামী স্ত্রী খাওয়ার পরে 2 টাকাও থাকে না, মানে মাস শেষে আমাদের কোনো 2 টাকাও প্রফিট নেই। আমি ওর কী করে টেইলার্সের দোকান দিয়ে দিব? তা আমি কি টেইলার্সের দোকান দিতে পারি না, এবং ও টাকার জন্য খুব পাগলামি করে, আমাকে টাকা দাও, এবং আমার কাছে ওয়াদা করে যে ও কখনো মানে রুল হুজুরের কাছে যাবে না, ও যায়ও না, রুল হুজুরের কাছে যাইতে আমি তাকে আর দেখি নাই। আমার টাকা দাও, টাকার জন্য পাগল হয়ে যায়, আমাকে বলে টাকা দাও। তা আমি আর টাকা তাকে দিবটা কোথেকে, আমার তো টাকা দিতে পারতেছি না। পরে এইভাবে কিছুদিন পরে আমার হঠাৎ করে আমার ডাইন সাইডটা খুব ব্যথা করে, মানে আমার এই মানে ডাইন সাইডটা খুব ব্যথা করে। তো ব্যথাগুলো পরে ও তখন করে কি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারের কাছে নিয়ে কী রিপোর্ট আসে বা আমি কিছু জানি না, ওই তো মোটামুটি সব নিয়ে দৌড়ে করে, আমি তখন চাকরি করি, আমার চাকরি নিয়ে ব্যস্ত। তো রিপোর্টটা আসার পর আমাকে বলে যে তোমার তো একটা সমস্যা হয়ে গেছে, এই যে ব্যথাটা হচ্ছে তোমার অ্যাপেন্ডিসাইটের ব্যথা, এটাকে অপারেশন করতে হবে। তাই আমি বললাম ভাই অ্যাপেন্ডিসাইটের ব্যথা, আমি অপারেশন টাকা কোথায় পাবো, আমার তো এত টাকা নাই, আমার আব্বা আর আমাকে কোনো টাকা দিবে না। পরিশেষে সে আমাকে বলতেছে আমি 50,000 টাকা লোনের উপরে নেই, তোমার আম্মুকে বইলা গ্রাম থেকে 50,000 টাকা লোন করি, এটাকে দিয়ে তোমার অ্যাপেন্ডিসাইটে অপারেশন করাবো, তা না হলে তুমি বাঁচবা না। তো আমার আম্মার কাছে গিয়ে বলেছে এমন ঘটনা, ওর অ্যাপেন্ডিসাইটে অপারেশন করাইতে হবে, টাকা লাগবে। আমার আম্মা তখন ওই সমিতি থেকে 50,000 টাকা উঠে, আমাদের এলাকায় সমিতি আছে, মানে কিস্তি যেটাতে বলে আর কি, ওই কিস্তির ব্যাটার থেকে 50,000 টাকা উঠে আমার মা তখন আমার বউকে দেয়, জান্নাতকে দেয়। তো জান্নাত তখন আমার অপারেশনের জন্য প্রস্তুতি নেয়, কেমনে আমার অপারেশন করে এবং আমার অপারেশন হয়। অপারেশন হইলে পরে আমি যখন সুস্থ হই তখন আমি বুঝি আমার অপারেশন হয়েছে, আলহামদুলিল্লাহ আমি বাড়িতে আসি। তো বাড়িতে এসে কাজ করতেছে, কর্ম করতেছে, ভালো করেই চলতেছে। ওই ব্যথাটা কিন্তু আর নাই, যে একটা ব্যথা হয়েছিল ব্যথাটা কিন্তু ভালো হয়ে গেছে, কাজকর্ম করতেছে, ভালো করে চলতেছি। ওই তখন করে কি দোকানটা দেয়, মানে ওই যে আপনার দোকানটা টেইলার্সের দোকানটা দেয়। তো টেইলার্সের দোকানটা দেওয়ার সময় 1.5 লাখ টাকা ও তখন কী করে দেয়, অ্যাডভান্স দেয়, 1.5 লাখ টাকা অ্যাডভান্স দেয়, এবং দোকানের মধ্যে 3টা টেইলার্সের মেশিন কিনে দোকানটাকে ডেকোর করে, সব কিছু মিলে আপনার 2-2.5 লাখ টাকার মতো তার খরচ হয়। তো এখন যখন ও একটা মেয়ে মানুষের 2-2.5 লাখ টাকা কই পাইছে, তখন আমার মনে আবারও সন্দেহ লাগে, কিরে 2-2.5 লাখ টাকা পাইল কই। আমার তখন মনে সন্দেহ হচ্ছে ও রুল হুজুরের কাছে মনে আবার গেছে, হুজুরের কাছ থেকে টাকা নিয়েছে, টাকা নিয়ে মনে এটা করতেছে। পরে আমার মনে আবারও সন্দেহ লাগে, আগের মতো ওই সন্দেহটা আমার মনে আবার জন্ম দেয়। 1 দিন 2 দিন 3 দিন ও বলে না টাকা কোথায় পাইছে, আমি বারবার বলি তুমি টাকা কই পাইছে আমারে বলো, ওর টাকা যে কোথায় পাইছে ওটা বলেই না, মানে টাকা কোন জায়গা থেকে আসছে বা কই পাইছে এটা বলেই না। এরকম করে ভাই ঝগড়াঝাটি হইতে আমার আবার সন্দেহ লাগে যে রুল হুজুরের কাছে মনে হয় গেছে, না গেলেও টাকা পাইলো কই, হুজুরের কাছে অবশ্যই গেছে। গালাগালি করে তুই হুজুরের কাছে গেছোস এই সেই। ওই দোকানে একদিন রাগ করে আমার বলে তুই আমার কাবিনে টাকা দে। আমি বলে কাবিনে টাকা দিব কোত্থেকে, আমার বাপের তো এত টাকা পয়সা না তোরা কাবিনে টাকা দিব, আমাকে তাহলে তোরা জেল খাটিয়ে ছাড়বো, আমি তোরা জেল খাটিয়ে ছাড়বো। তা ওই ঘরে থাকতেছি, প্রতিদিন ঝগড়া করতেছি, ও ঝগড়া করে আমিও করি, ও আমারে মারতে আসে আমি ওরে মারতে যাই, মানে সংসারে গিয়ে প্রচুর ঝামেলা হইতেছে। শুধু ওই টাকাটা কোথায় পাইছে, যে টেইলার্সের দোকানটা দিল টাকাটা কই পাইলো। এইভাবে রাগ করে আমাকে বলে যা তুই আমার কাবিনের টাকা দেওয়া লাগবে না, আমি তোর সাথে সংসার করুম না, যা। এই বলেও তখন নিজে আমাকে ডিভোর্স দিয়ে দেয়, আবারও পুনরায় ডিভোর্স, মানে সংসার করবে না, আবার ডিভোর্স করে দেয়, তুই চলে যা, মানে ডিভোর্স দিয়ে দেয় তুই চলে যা, আমাকে ডিভোর্স করায় দেয়। ডিভোর্স করাই দিয়া ও তখন চলে যায় ওর মতো করে, ওই টেইলার্সের দোকান করতেছে। আমি তখন চলে গেছি, এইখান থেকে চলে গেছি আমি তখন আমার গ্রামের বাড়িতে যাওয়ার পরে আমার ওর সাথে তো খুব রাগারাগি, আমি আর ওর সংসার করবো না। এবং ওই সময় আমি জানতে পারি যে রুল হুজুর মাঝে মাঝে ওর ওই দোকানে যায় বা দোকানে গিয়ে বসে।
তখন পরিবারকে আমি তখন বিষয়টা জানাইলাম এবং রুহুল হুজুরের ব্যাপারটা আমি তখন পরিবারকে জানাই দিলাম, যে এগুলো তো লুকিয়ে লাভ নাই। সব কিছু জানানোর পরে পরিবার তখন বললো যে ঠিক আছে, এই মেয়ে যেহেতু বেয়াদব, এই মেয়ের সাথে সংসার করার দরকার নেই, তারা ছাইড়ে দিয়ে আমরা তোর পুনরায় আবার বিয়ে করাবো। পরিবার তখন আমাকে কী করলো, ওই মেয়ে তো আমাকে ছেড়েই দিল, নিজে আমাকে ডিভোর্স করলো, পরিবার তখন আমাকে আরেকটা বিয়ে করাইলো। তা আমি ওই বিয়েটা করছি এবং করার পরে বছরখানিক পরে আমার একটা ছেলে সন্তান হয়েছে এই ঘরে, আমার এই বর ঘরে। ছেলে সন্তানটা হওয়ার পরেই আমার ভাই কেমন জানি আমি কোনো কাজ করলে হাঁপাইয়ে উঠি, আমার সাইড ব্যথা করে, মানে খুব সমস্যা, অনেক সমস্যা দেখা দিল। মানে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার দেখাইলাম, এটা ওইটা অনেকভাবে ডাক্তার দেখাইলাম। ডাক্তার দেখানোর পরে ডাক্তার যখন পরীক্ষা নিরীক্ষা করলো, কিন্তু রে ভাই পরীক্ষা নিরীক্ষা করার পরে ডাক্তার আমাকে বলতেছে যে আমার নাকি একটা কিডনি নাই। আমাকে বললো আপনার তো একটা কিডনি নেই। তাই আমি বললাম কী বলেন আমার কিডনি নেই, মানে এটা কোন ধরনের কথা? বলে হ্যাঁ আপনার তো কিডনি একটা নাই, আপনার কিডনি একটা নাই। আপনি কি কিডনি সেল করছিলেন? কিডনি কাটা হয়েছে। কীভাবে সম্ভব? আমার কিডনি কে কাটলো? কিডনি কে নিয়ে গেল? বলে যে আপনার তো কিডনি নেই। আমি তো আর কোনো কিছু বুঝি না। আজকে এত বছর পরে আমার শুধু একটা কথা মনে আছে, আমার বউ আমার একটা অপারেশন করাইছিল। কি অপারেশন করাইছে? ও আমাকে বলছে ওর অ্যাপেন্ডিসাইডের ব্যথা। আমি এত বছর পরে ওরে আবারও কল দিলাম, জান্নাতরা কল দিয়ে, জান্নাত তুমি যে আমার অপারেশনটা করাইছিলে, কিসের অপারেশন করাইছিলা? ওই রিপোর্টগুলো আমার দিতে পারবা? ওই তখন আমার এত পরিমাণের গালাগালি করে যে তুই আমার কাবিনের টাকা দিলি না, আমার সাথে সংসার করলি, আমার বিয়ে করলি, বাচ্চা দিলি, আমার কাবিনের টাকা দিলি না, আবার তুই এটা টোয়াস ওইটা টোকাস, তোরে আমি জেলের ভাত খাইয়া ছাড়মো, তোরে আমি জেলের ভাত খামু, তুই আমার কাবিনের টাকা দেস নাই। আমি তোর ডিভোর্স করছি কিন্তু কাবিনের টাকা দেস নাই, এখন কাবিনের টাকা দিবি বলছস, তুই দেস নাই, তুই আবার পুনরায় বিয়ে করছস, তোরে আমি জেলের ভাত খাওয়ামো। ভাই তখন হতদরিদ্র গরিব মানুষ, কি বলবো, কাবিনের 5 লাখ টাকা দিব থেকে। এখন কিডনি খুঁজতে গেলে তো তারা টাকা দেওয়া লাগতেছে। যাদের সাথে আলাপ করে তারা সবাই বলে যে ওনাকে আমার কিডনি বিক্রি করে দিছে, ডাক্তারদের সাথে আলাপ করে কিডনি বিক্রি করছে। ও আমার বলে এখন তুই বিয়ে করছিস, তোর সংসার আছে, তোর সন্তান আছে, তাদেরকে নিয়ে ভালো থাক, বেশি ঘাটাঘাটি করলে তুই কিন্তু আমার কাবিনের টাকা দেওয়া লাগবে 5 লাখ। তুই ওর কাবিনের টাকা কিন্তু দেশ নাই। ওই সময় কিন্তু আরেকটা স্ট্যাম্প করছে যে ও কাবিনের টাকা আমার কাছ থেকে পরে নিবে, এটা কিন্তু ওই স্ট্যাম্প করে দেন আমাকে ডিভোর্স করছে। আমিও কিন্তু স্ট্যাম্পে সিগনেচার করছি, কারণ ওর সাথে আমি থাকতে পারতেছিলাম না, তখন প্রচুর পরিমাণে ঝগড়া হচ্ছিল, ওই ঝগড়াগুলো নিতে পারতেছিলাম না। কতদিন ঝগড়া করে একটা সংসার করা যায়? এই কারণে আমি তাকে ডিভোর্স করে দিয়েছি। তো সে টাকা দিয়ে দিবে, মানে ইয়ে করবে। কিন্তু ভাই এভাবে কাটতে কাটতে দেখলাম যে আমি ঘুরতেছি, তার কাছে গেলেই সে কথা একটা, তোর আমি জেলে ভাত খাওয়ামো, তুই আমার কাবিনের টাকা দেওয়া লাগবে। শেষ পর্যন্ত চিন্তা করলাম যে কিডনি না হয় একটা গেছে, আরেকটা দিয়ে তো বাইচে আছি, এটা নিয়ে যদি টানা হেঁচড়া করি তাহলে আমার তারা 5 লাখ টাকা কাবিনের টাকা দেওয়া লাগবে, কারণ সে তো এখনো বিয়ে বসে নাই, মেয়ে আছে, মেয়ের খরচার টাকা দেওয়া লাগবে, কীভাবে কী দিব? আমি তো পারবো না। শেষ পর্যন্ত ঘরের ভিতরে বসে গেলাম। ঘরের ভিতরে বসে গেলাম। 2014 সালের ঘটনা। 2014 থেকে 15, 16, 17, আজকে 2023 চলতেছে। এতগুলো বৎসর আমি ভারী কোনো কাজ করতে পারি না, ভারী কোনো কর্ম করতে পারি না। যে কোনো কাজ করতে যা হাঁফাইয়া উঠি, কিডনির ব্যথা। একটা কিডনি থাকলে বুঝেন না মানুষের যা অবস্থা হয় তাই অবস্থা। তো ও আজও বিয়ে করে নাই। এই যে এতগুলো বছর হয়েছে, ও এখন ঢাকাতে গার্মেন্টস দিয়েছে, আমি শুনছিলাম মিনি গার্মেন্টস দিয়েছে ঢাকাতে 2টা মিনি গার্মেন্টস। আমাদের রংপুর শহরে ওর দোকান আছে, অনেক বড় ব্যবসায়ী। ঢাকাতে যায়, রংপুরে যায়, কি করে, কাদের সাথে থাকে কিচ্ছু জানি না। আমার মেয়েটা কার সাথে বড় হয়। এবং আরেকটা ব্যাপার, রুল হুজুর মারা গেছে 2019 সালে, 19 সালের দিকে হুজুর মারা গেছে, রুল হুজুর। আমি ওনার উপর আমার অভিযোগ না, ওনার কবরে গিয়ে মাটিও দিয়ে আসছি। তা আমার বউ এখন ঢাকার রানী, ঢাকাতেও নাকি গিয়া থাকে, ফেসবুক চালায়, যে কী সমস্ত ছবি যে ফেসবুকে আপলোড দেয়া পণ আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমি কোনো দিন কারো কাছে বিচার দিই না, কোনো থানাতে গিয়ে মামলাও করি নাই, গ্রামের কোনো মাতবর, সর্দার, চেয়ারম্যান, মেম্বার কাউকে জানাইও নাই, কাউকে বলি নাই। আজ এত বছর পরে যখন আপনার চ্যানেলটা খুঁজে পেলাম, মনে হলো সবার মতো করে আমার দুঃখের কথাগুলো আপনাকে বলি, যার জন্য জাস্ট আপনাকে জানাইছি। বিচার চাই না, শুধু চাই আপনার মুখে আমার দুঃখের কথাগুলো আপনি একটাবার বলেন, আমি আমার এই দুঃখের কথাগুলো আপনার মুখ থেকে একটাবার শুনি। আপন ভাই, বিচার চাইও না, বিচার পাবও না। শুধু একটা কথা বলি, রোজ হাসরে তো বিচার হবে, সেই দিনের অপেক্ষায় আছি। ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম।
প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত রংপুরের ভাই শামীমের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে আমার মুখ থেকে শোনার জন্য। দেখুন, এই গল্পের প্রসঙ্গে কথা বলতে গেলে অনেক কথা বলা হয়ে যায়। আমি খুব বেশি কথা বলবো না, দুটো কথা বলবো। প্রথমত, শামীম কারো কাছে বিচার দেয়নি, সে কোনো আদালতেও যায়নি এবং সমাজের কারো কাছেই বিচার দেয়নি। শামীম শুধু আল্লাহ তাআলার কাছে বিচার দিয়েছে, রোজ হাসলে তার বউয়ের বিচার হবে এবং সেই স্বপ্ন নিয়ে সে এই পর্যন্ত বেঁচে আছে। এবং তিনি এখন পর্যন্ত ভীষণ অসুস্থ একজন মানুষ। আমাকে তার ছবি দেখালো এবং ভিডিওগুলো তার সাথে আমার কথা হইলো। খুবই অসুস্থ, মানে হাঁটাচলা করতে পারে না এমন অবস্থা। দুটো সন্তান আছে তার এবং তাদেরকে নিয়ে খুব কষ্ট করে জীবনযাপন করছে, ভীষণ কষ্টে আছে মানুষটা। তো আমি আসলে বুঝি না যে তাকে কি বলে সান্ত্বনা দিব বা তাকে কি বলবো। তাকে বলার মতো আমার কোনো ভাষা নাই। আমি শুধু একটা কথাই বলছি যে যদি কোনো হেল্প লাগে আপনি আমাকে বলেন, বাট তিনি কারো কাছ থেকে কোনো হেল্প চায় না এবং আমার কাছ থেকে তো নাই। তো একটা কথাই বললাম এবং তাকে যে আপনি মনে বিশ্বাস রাখেন যে ইনশাল্লাহ আপনার বউয়ের বিচার হবে। এবং তার বউয়ের যে ছবিগুলো আমাকে দিল, ছবি দেখে আমার কাছে মনে হলো সে বর্তমান সময়ের একজন সিনেমার নায়িকা, এরকম অবস্থা। এবং তার ফেসবুক ফলোয়ার্স দেখলাম প্রায় 2 লাখের মতো তাকে মানুষ ফলো করে ফেসবুক পেজে। সে ওখানেও বিভিন্ন ধরনের হচ্ছে আপনার ড্রেস সেল করে, বিভিন্ন ধরনের কাপড়, পোশাক, আশাক এটা ওটা সেল করে। সেখানেও সে ভীষণ ফেমাস একজন পার্সন। তো যাই হোক, আসলে গল্প বলার উদ্দেশ্য একটাই, আমি কাউকে ছোট করতে চাই না, কাউকে অপমান করতে চাই না, সামাজিকভাবে কাউকে হেয় প্রতিহত করতে চাই না। গল্পটা বলার একটাই উদ্দেশ্য, আমার ভাই শামীম যেভাবে প্রতারিত হয়েছে তার বউয়ের কাছে, এভাবে আপনি প্রতারিত না হন। শামীম ভাই যেভাবে ধোকা খেয়েছে আপনি ধোকা না খান। আপনি শামীম ভাইয়ের গল্প থেকে শিক্ষা নেন এবং এই শিক্ষা নিয়ে আপনি জীবন চলার পথটাকে আরেকটু শক্ত করেন, পরিবর্তন করেন। দ্যাটস ইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।